ক্লাস করি। তুমি কি আমার স্ক্রিনটা দেখতেছো? জি ভাইয়া দেখতেছি। ওকে, ফাইন। আর আমার কথা কি শুনতেছো ক্লিয়ারলি? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আবার কি হইলো? আচ্ছা, সবকিছু দেখা যাচ্ছে তো না ঠিকঠাক মতো? আমাদের, তুমি হচ্ছে একেবারে ফ্রিলি ভাবে সবকিছু কথা বলবা, ঠিক আছে? কোনো কিছু না বুঝলে আমাদের জিজ্ঞাসা করবা। কোথাও কোনো প্রবলেম, মানে তুমি হচ্ছে একেবারে ফ্রেন্ডলি ভাবে শিখবা, ঠিক আছে? একেবারে তোমার, মনে করো যে তোমার ভাইয়ের কাছে শিখলে যেভাবে শিখতে ওইভাবেই তুমি হচ্ছে আমাকে কোশ্চেন করবা, আমার থেকে জানার ট্রাই করবা, ঠিক আছে? এমন হয়তোবা দেখা গেছে তুমি বুঝতেছো না, কিন্তু হয়তোবা আমাকে সংকোচ করতেছো জিজ্ঞাসা করার জন্য, অথবা আমাকে যে কোনো কারণে তুমি হয়তো জিজ্ঞাসা করতে চাচ্ছ না, এরকম কোনো কিছু করবা না, ঠিক আছে? কারণ আচ্ছা তুমি ভাইয়া। হচ্ছে বুঝতেছো না না বুঝতেছো সেটা তো আমিও বুঝতেছি না, তাই না? তো না জি বুঝলে আমাকে বলতে হবে যে আসলে আমি তো এটা বুঝতেছি না, আমাকে একটু বুঝায় বলেন। প্রথম প্রথম একটু কঠিন লাগবে সবকিছু, পরে দেখা গেছে একটা সময় এসে আমাদের সবকিছু আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এটা নিয়মে সবকিছু প্রত্যেকটা কাজের। আর থিম ডেভেলপমেন্ট করা যেহেতু একটু কঠিন কাজ, তো প্রথম প্রথম সবারই কঠিন লাগে, তাই না? সবারই কঠিন লাগে। তো বিষয়টা আসলে এরকম না যে আমাদের কাছেই কঠিন লাগতেছে, যারা অলরেডি থিম ডেভেলপমেন্ট করতেছে বা বড় ডেভেলপার তাদের কাছে কঠিন লাগে নেই, বিষয়টা কিন্তু আসলে এরকম না। যখন শিখতে আসছে মানুষ, সবার কাছে এটা কি কঠিন মনে হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে কোথায় ছিলাম, আমরা সেখানে যাই। আমাদের এই যে ওয়ার্ডপ্রেসটা ওপেন করা আছে, আমাদের সার্ভারটা অন করা আছে। গত ক্লাসে যা যা দেখাচ্ছিলাম ওগুলো তো প্র্যাকটিস করছো ঠিকঠাক মতো, না? ওগুলা বুঝছো সবকিছু ঠিকঠাক মতো? জি ভাইয়া সব কিছু সেট আপ করছি আমি। আচ্ছা, গুড। ওকে, তাহলে আমাদের হচ্ছে এই যে সার্ভারটা অন আছে, আমরা জানি সার্ভারটা যদি অন না থাকে তাহলে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসটা কি করতে পারবো না, রান করতে পারবো না, তাই না? ওকে। তো এখন আমাদের বিষয়টা হচ্ছে, আমরা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে একটু কথা বলবো। প্রথমত সেটা হচ্ছে আসলে আমরা একটা ওয়েবসাইটকে ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করব কেন? এটা তো একটা কোশ্চেন হইতে পারে, তাই না? যে আমরা আসলে একটা থিমকে বা একটা থিম কেন বানাবো, বা একটা ওয়েবসাইটকে তো আমি চাইলে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে সুন্দর করে বানাই, তারপর হচ্ছে সার্ভারের মধ্যে দিয়ে দিতে পারি, তাই না? আমরা ইচ্ছা করলে পারি তো এটা, তাই না? জি ভাইয়া। কিন্তু আমরা তারপরও একটা থিমকে কেন ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব, বা একটা ওয়েবসাইটকে কেন ওয়ার্ডপ্রেসে আসলে কনভার্ট করে আমরা আসলে থিম বানাবো, এটার কারণটা কি? এটা কি বলতে পারবা তুমি যে এটা কেন আমরা করব? না ভাইয়া আপনি বলেন। মানে একেবারে জানা নাই তোমার যে কেন আমরা, আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে ওয়েবসাইট বানাইছো না তুমি? এইচটিএমএল জি ভাইয়া সিএসএস বানাই। যে কোয়েরি দিয়ে ওয়েবসাইট বানাইছো না জাভাস্ক্রিপ্ট দিয়ে? হ্যাঁ। তা আমাদের তো ওইভাবে ওয়েবসাইট বানাইলে হয়, তাই না? হ্যাঁ। তারপর আমরা আবার ওয়ার্ডপ্রেস থিমে কেন একটা ওয়েবসাইটকে কনভার্ট করব, এটার কারণ কি? বলো তো দেখি একটু, তোমার তোমার কি মনে হয় এটা কেন করা হয়? কি মনে হইতে পারে? কিছু একটা তো মনে হয় তোমার হয়তোবা। কোনো কিছুই মনে হচ্ছে না? ভাইয়া এখন মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে, যখন মনে পড়বে তখন আমাকে বলিও, আর আমি একটু করে বলে দিই। সেটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট অথবা যেভাবে বানাই না কেন, এই ওয়েবসাইটটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। কোন ধরনের ওয়েবসাইট? স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক স্ট্যাটিক ওয়েবসাইটের একটা বৈশিষ্ট্য হচ্ছে, স্ট্যাটিক ওয়েবসাইটে আমরা যেভাবে বানাবো ঠিক ওইভাবে যদি আমরা সার্ভারে দিয়ে দিই কোনো প্রবলেম নাই, আমাদের ওয়েবসাইটে চলবে, কোনো প্রবলেম নাই। কিন্তু আমাদের ওয়েবসাইটটা তো আর সারা জীবন একরকম থাকবে না, একরকম থাকবে সব সময়। এটা মাঝে মধ্যে আপডেট আপডেট হওয়ার হবে না, জন্য। অনেক কিছু চেঞ্জ হবে না, নতুন নতুন জিনিসপত্র আসলে আমাদের ওয়েবসাইটে যোগ হবে না। জি ভাইয়া। আচ্ছা, এটার জন্য তাহলে কি কি হুম, দেওয়া হয়? হ্যাঁ,
আপডেটের জন্য কি মানে আচ্ছা কথা আচ্ছা, আমি বলি তুমি ব্যাপারটা বুঝো না, এটা তোমার বোঝা উচিত ছিল, যেহেতু তুমি কম্পিউটার সাবজেক্টে পড়াশোনা করছো, তারপরে হচ্ছে অনেকদিন ধরে ওয়েবের সাথে আছো, এটা কিন্তু বোঝার দরকার ছিল তোমার। তো আমরা আমাদের ওয়েবসাইটটাতে যখনই নতুন নতুন কোনো কিছু যোগ করার দরকার হবে, দেখা গেছে যে এমন একটা ওয়েবসাইট যেখানে দেখা গেছে আমাদের আজকে শনিবারে এক রকমের মানে হচ্ছে পোস্ট দেখাবে, রবিবারে আবার আরেক রকমের পোস্ট দেখাবে। আমরা তার চেয়ে একটা সহজ একটা উদাহরণ দিয়ে বুঝি। আমরা সাপোজ মনে করো আমাদের হচ্ছে ফেসবুকটা কি আমাদের একটা ওয়েবসাইট না? ফেসবুক কিন্তু আমাদের একটা ওয়েবসাইট, তাই না? ফেসবুকটা কি একটা ওয়েবসাইট না? কি মনে হয়, ফেসবুক কি কোনো ওয়েবসাইট? জি ভাইয়া ওয়েবসাইটে তো হ্যাঁ, তাহলে তুমি কনফিডেন্টলি বলো না কেন যে ওয়েবসাইট? ফেসবুক কিন্তু একটা ওয়েবসাইট। ওয়েবসাইট দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেস সাইট, আর একটা হচ্ছে এমনি নর্মাল ওয়েবসাইট। তো ফেসবুকটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেস ওয়েবসাইট। তো অ্যাপ্লিকেশন বেস ওয়েবসাইট কি, এটা তুমি গুগলে সার্চ দিয়ে পড়াশোনা করে নিও, এগুলো নিজে নিজে শিখতে হয়। আচ্ছা। ব্যবহারকারী উপযোগী সেজন্য অ্যাপ্লিকেশন। হুম। তো অ্যাপ্লিকেশন সাইডে আমরা যে ফেসবুকের মধ্যে মনে করো যে পোস্ট করি, এখন আমরা যদি দেখি যে এটা তো হচ্ছে একটা ফেসবুকের ফ্রন্ট এন্ড, তাই না? এটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড। এখন এই যে আসলে এখানে যখন আমরা আসি, যখন আমরা কোনো একটা পোস্ট করি, কোনো কিছু পোস্ট করি, কোনো একটা ইমেজ আপলোড করি, এরপরে সেটাকে যখন পোস্টে ক্লিক করি, এটা কি হয়? সরাসরি পোস্ট হয়ে যায় না? এটা সরাসরি এটা পোস্ট হয়ে যায়। কিন্তু আমরা কি কখনো বুঝি বা কখনো আমাদের দরকার হয় যে এটার আসলে ব্যাকএন্ডটা আসলে কিভাবে আমার ছবিটা আপলোড নিতেছে, কিভাবে আমার পোস্টটা আপলোড মানে হচ্ছে পোস্ট হচ্ছে, কিভাবে আমার কমেন্টটা দেখা যাচ্ছে, এত কিছু কি আমাদের মানে বোঝার দরকার আছে? আমরা শুধু জানি যে কি, যেখানে গিয়ে পোস্ট লিখলে, পোস্টে ক্লিক করলে কি হয়ে যাবে? পোস্ট হয়ে যাবে। কমেন্টে গিয়ে ক্লিক করে লিখলে কমেন্ট হয়ে যাবে, তাই না? তো এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। আর এটার পিছনে আরেকটা জিনিস আছে, অর্থাৎ এটা যেখান থেকে কাজ করে মেন জায়গাটা, সেটাকে বলা হচ্ছে ব্যাকএন্ড। যদি আমরা একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড দেখতে চাই, যে কোনো ওয়েবসাইটের যদি ব্যাকএন্ড আমরা দেখতে চাই, তাহলে ওই ওয়েবসাইটটা ওপেন করে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ইউ চাপ দিই, তাহলে আমরা দেখতে পাবো যে সেটার ব্যাকএন্ডটা আসলে কি। এখন দেখো, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুকের ব্যাকএন্ড, দেখছো এই যে এখান থেকে কি, এই যে HTML দিয়ে শুরু হয়েছে, তাই না? এরপরে যে ক্লাস নিচে যে লিঙ্ক করা আছে, তারপরে যে টাইটেল ট্যাগ, তারপরে যে স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্টের জন্য সবকিছু আছে। এবং টোটালি আমরা এখানে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি, এটার ব্যাকএন্ডটা হচ্ছে মূলত কোথা থেকে আসতেছে? এই যে এখান থেকে আসতেছে। এইখানে যদি কোনো কিছু চেঞ্জ করে ফেলে, তাহলে সেটা কোথায় চেঞ্জ হয়ে যাবে? ফেসবুকে মানে এইখানে ফ্রন্ট চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি ব্যাকএন্ডে কোনো কিছু চেঞ্জ করি, তাহলে সেটা কোথায় চেঞ্জ হয়ে যায়? অলওয়েজ ফ্রন্ট এন্ডে চেঞ্জ হয়ে যায়। মনে থাকবে? আচ্ছা। এখন আমাদেরকে যদি বলা হইতো যে তুমি যদি ফেসবুকে কোনো একটা পোস্ট করতে চাও, তাহলে তোমাকে এই কোডের ভিতরে এসে তারপরে কি করতে হবে? পোস্ট করতে হবে। আমরা যা যা কিছু করি সবকিছু তো এই পিছন থেকে নিয়ন্ত্রণ হয়, তাই না? এই ব্যাকএন্ড থেকে কি হয়? নিয়ন্ত্রণ হয়। এখন আমাকে যদি বলা হইতো যে তুমি যদি ফেসবুকে একটা কমেন্ট করতে চাও, তাহলে এখানে আসবা, এসে এখানে যেখানে কমেন্ট করার অপশন, সেখান থেকে খুঁজে বের করবা কোথায় কমেন্ট করা যায়, সেখান থেকে যখন তুমি কমেন্টটা করে দিবা, তখন সেটা এখানে দেখা যাবে। এখন তোমার কি মনে হয় যে এটা একজন সাধারণ মানুষ বা যারা নন আইটি পার্সন, সে কি পারবে এটা চালাইতে? তার দ্বারা সম্ভব এটা চালানো? না ভাইয়া। তাকে মিনিমাম 1 বছরের প্রশিক্ষণ নেওয়া লাগবে না এটা চালানোর জন্য? জি ভাইয়া। আচ্ছা। এখন এবং দেখা গেছে যে এখানে অনেক কিছু আপডেট হইতে পারে, যেমন এই যে প্রতিদিন আমরা ক্রিয়েটিভ স্টোরি লিখতে পারি, এগুলো প্রতিদিন কি হয়? আপডেট হয়, সব সময় কি হয়? আপডেট হয়। এই যে আপডেট হওয়া টোয়া যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে কখনো কি করা লাগে না, আমাদের টেনশন করা লাগে না। সোজা কথা হচ্ছে, এই ওয়েবসাইটটা আসলে কিভাবে চলতেছে, এটা নিয়ে আমাদের কখনো কি করা লাগে না, কোনো টেনশন করা লাগে না। কিন্তু এটার পিছনে, এটা তো আর এমনি এমনি হাওয়ার উপরে চলে না, তাই না? এটার পিছনে মানে কারিগর আছে তো, তাই না? নাকি? তুমি কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা। তো
এই যে জিনিসটা, অর্থাৎ এখানে ফ্রন্ট এন্ডে যেন ইউজার তার নিজের মতো, অর্থাৎ তাকে যেন কোনো কিছু চেঞ্জ করার জন্য কোডে যেন ঢুকা না লাগে। একটা ওয়েবসাইট যখন তুমি বানাই দিবা, সেই ওয়েবসাইটটা যখন স্ট্যাটিক ওয়েবসাইট থাকবে, স্ট্যাটিক স্ট্যাটিক মানে কি, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে জাস্ট বানায় ফেলানো। একটা ওয়েবসাইট যখন স্ট্যাটিক ওয়েবসাইট থাকে, তখন সেখানে যদি আমরা একটা নামও যদি চেঞ্জ করতে চাই, আমাদেরকে কোথায় যাইতে হয় বলো তো? মানে ব্যাক এন্ডে। আমাদেরকে কোডের ভিতরে যাইতে হয়, ঠিক ঠিক না? ব্যাকএন্ডে কোডের ভিতরে যাইতে হয়, নাকি কোডের বাইরে গিয়ে তো আমরা কোথা থেকে চেঞ্জ করতে পারবো না? পারবো? পারবো না। আমরা যদি একটা ইমেজও চেঞ্জ করতে যাই, তখন আমাদের কোথায় যাইতে হয়? ওই ব্যাকএন্ডের মধ্যে আইএমজি ট্যাগের ভিতরে যাইতে হয়, তাই না? ওকে। তো এখন এটা তো, তুমি যদি একটা ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট বানাও, তার দ্বারা কি সম্ভব যে আইএমজি, তার একটা ইমেজ চেঞ্জ করা দরকার, তার দ্বারা কি সম্ভব আইএমজি ট্যাগের মধ্যে গিয়ে ইমেজ চেঞ্জ করবে? তার একটা হয়তো দেখা গেছে হেডিং চেঞ্জ করা দরকার, তার দ্বারা কি সম্ভব যে H2 H1 বা H6 H4 ট্যাগের মধ্যে গিয়ে হেডিং চেঞ্জ করবে? এটা কি সম্ভব তার দ্বারা? না সম্ভব না। ভাইয়া। তাহলে ব্যাপারটা তো বুঝতে পারতেছো। তাহলে আমরা যখন একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাবো, অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইট মানে হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট, যখন আমরা একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাবো, তখন সেই ওয়েবসাইটটা যদি আমরা ক্লায়েন্টকে দিয়ে দিই, বা আমরা যে কোম্পানির জন্য ওয়েবসাইট বানাবো সেটা যদি আমরা তাদেরকে প্রোভাইড করি, তারা সেটা ইউজ করতে পারবে, কিন্তু কোনো কিছু কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করতে হলে তাকে কোথায় যেতে হবে? ব্যাক কোডের এন্ডে। ভিতরে যাইতে হবে, তাই না? তাকে কোথায় যেতে হবে? কোডের ভিতরে যাইতে কোডের হবে। এখন ভিতরে। এখন এটা তো একজন নন আইটি পার্সন, বা এটা তো একজন সাধারণ ইউজারের জন্য এটা তো সম্ভব না, তাই না? তো জি। এখন আমাদেরকে এমন একটা সিস্টেম বানাইতে হবে, যে সিস্টেমটা আমরা ওয়েবসাইটে অ্যাপ্লাই করার পরে ওই ওয়েবসাইটটাতে আমরা ওয়েবসাইটটা বানাবো HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে, কিন্তু আমরা এমন একটা সিস্টেমে ওইটা বানাই, আমরা ক্লায়েন্টকে দিব, ওইটার যে কোনো কিছু চেঞ্জ করার জন্য তাকে কোথায় যাওয়া লাগবে না, কোডের কোডের ভিতরে যাওয়া লাগবে না। সে কোডের বাইরে থেকে অটোমেটিক কি করতে পারবে, সবকিছু চেঞ্জ করে ফেলতে পারবে। এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে ডাইনামিক সিস্টেম। ব্যাপারটা কি বুঝছো এবার? জি। তাহলে ওয়েবসাইট কয় রকমের হয়? ওয়েবসাইট দুই রকমের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ডাইনামিক। ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট মানে এটা কোনো কিছু চেঞ্জ করা যাবে না, এটা চেঞ্জ করতে হইলে কোডের ভিতরে যাইতে হবে। আর ওই ধরনের ওয়েবসাইট ইউজ করে শুধুমাত্র যারা ওয়েব ডেভেলপার, তারা শখ করে হয়তো বা ইউজ করে, ঠিক আছে? নরমালি এটা কেউ ইউজ করতে পারে না। আর আর যখন আমরা কোনো ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানাবো, তখন সেটাকে আমরা কি বানাই দিব, ডাইনামিক করে দিব, যেন কোডের ভিতরে গিয়ে, এবং সবচেয়ে আরো একটা ব্যাপার হচ্ছে, সে যদি কোডের ভিতরে যায়, গিয়ে ওখানে দেখা গেছে হঠাৎ করে কোনো কিছু নষ্ট তো করে ফেলতে পারে, তাই না, না বুঝলে? তাহলে তো পুরো ওয়েবসাইটটা নষ্ট হয়ে যাবে, তাই না? এটা তো বুঝো। জি ভাইয়া। আচ্ছা। তো ওই ওই সমস্ত বিষয় যেন ক্লায়েন্টের হাত দেওয়া না লাগে, কাজ করা না লাগে, এই জন্য আমরা হচ্ছে একটা ওয়েবসাইটকে স্ট্যাটিক ভাবে তৈরি করার পর সেটাকে কি করি, ডাইনামিক ডাই করে থাকি। এখন কেউ যদি একটা ওয়েবসাইট ডাইনামিক করতে না পারে, তাহলে ওই ওয়েব, যেমন তুমি এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানাইছো, তোমাকে কি কোডের ভিতরে যাওয়া লাগছে? লাগে নাই না কিন্তু। ভাইয়া। কোডের ভিতরে যাওয়া ছাড়া তুমি কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বানায় ফেলতে পারছো, তাই না? তো ওই বিষয়গুলোকে মূলত বলা হচ্ছে ডাইনামিক। তো আমরা যদি কেউ স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে পারি, কিন্তু ডাইনামিক ওয়েবসাইট বানানোর মতো অ্যাবিলিটি যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু মানে নিজেকে তুমি ভালো ওয়েব ডেভেলপার হিসেবে পরিচয় দিতে পারবা না। তো এইরকম ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক রকমের, যেমন ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে কি একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস বলে আর কি, সংক্ষেপে আমরা এটাকে কি বলি, সিএমএস বলি, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এইরকম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আরো আছে, যেমন ড্রুপাল, জুমলা, ম্যাজেন্ডো, এরকম অনেক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তবে পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ওয়ার্ডপ্রেস। এবং পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার অলমোস্ট প্রায় 55%, মানে 100%-এর মধ্যে প্রায় 55% ওয়েবসাইট কি দিয়ে বানানো, ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। আর বাদ বাকি 45% কি দিয়ে বানানো, অন্যান্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে বানানো। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি আচ্ছা। ভাইয়া। এখন ব্যাপার হচ্ছে, এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের বাহিরেও আবার ওয়েবসাইটকে ডাইনামিক করা যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে একেবারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তখন আমরা আবার ওয়ার্ডপ্রেসের মতো এরকম একটা জিনিস বানানো দেখবো,
এটা আমি হচ্ছে আমার ওই যে সিএমএস এর একটা ক্লাসে দেখাইছিলাম। মানে আমি জাস্ট তোমাকে বুঝাইতেছি যে এই বিষয়গুলো বুঝতে হবে। তো এর বাহিরেও কি করা যায়, ওয়েবসাইটকে ডাইনামিক করা যায়। তখন তুমি নিজের মতো করে এরকম একটা অ্যাডমিন প্যানেল তৈরি করবা। যেমন এটা কি, এই যে এখানে বলতেছে অ্যাডমিন, এটা কিসের প্যানেল? অ্যাডমিন প্যানেল। একজন মানুষ যদি আমার ওয়েবসাইটে আসে, সে কি দেখবে সবসময়? এই যে এখানে যা আছে তাই তো দেখবে, তাই না? সে তো আর এটা দেখবে না কখনো। এটা শুধুমাত্র কে দেখবে? যিনি ওয়েবসাইটের ওনার, ওয়েবসাইটটা যার, শুধুমাত্র কি দেখবে, কে দেখবে? সে দেখবে। এখন আমরা যদি বলি যে না, আমি কোনো সিএমএস দিয়ে একটা ওয়েবসাইটকে ডাইনামিক করব না, আমি সিএমএস ছাড়া একটা ওয়েবসাইটকে ডাইনামিক করব, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়া একটা ওয়েবসাইটকে ডাইনামিক করব, তাহলে করা যাবে। সেটা পিএসপি দিয়ে করা যাবে, ডাইরেক্ট র পিএসপি দিয়ে। তারপরে তোমার হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে করা যাবে, পাইথন দিয়ে করা যাবে। পাইথন দিয়ে যদিও করা যাবে না, পাইথনের একটা ফ্রেমওয়ার্ক আছে যেটাকে বলা হচ্ছে জ্যাঙ্গো, সেটা দিয়ে করা যাবে। পিএসপির একটা ফ্রেমওয়ার্ক আছে লারাভেল, লারাভেল দিয়ে করা যাবে। এরকম অনেক কিছু দিয়ে সেটা করা যায়, তবে ওগুলা অনেক কঠিন কাজ এবং ওগুলার বাজেটও থাকে অনেক বেশি। তো যেহেতু ওগুলার বাজেট অনেক বেশি থাকে, তো ওগুলাতে কাজও একটু কম থাকে। আর ওয়ার্ডপ্রেস দিয়ে ডাইনামিক করাটা অনেকটা ইজি। দুই দিকে ইজি, একটা হচ্ছে যারা ডেভেলপার তাদের জন্য ইজি, আবার যারা ক্লায়েন্ট তাদের জন্য কি ওয়ার্ডপ্রেসটা ম্যানেজ করাটা কি অনেকটা ইজি। ইজি হবে। তো এই কারণে এটা একটু বেশি জনপ্রিয় হয়ে গেছে, পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় এখনো পর্যন্ত ওয়ার্ডপ্রেস। তো যাই হোক, এই হচ্ছে তোমার ডাইনামিক কেন এবং কি করা হয়। তুমি তো বুঝতে পারছো না ডাইনামিক আমরা কেন করব, একটা ওয়েবসাইটকে ডাইনামিক কেন করা হয়? জি ভাইয়া, বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরও যদি না বুঝো তাহলে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করো আবার, যে না ভাইয়া, ডাইনামিক বুঝছি। আসলে কেন করা হয়। তো আমরা বুঝতে পারতেছি একটা ওয়েবসাইট বানানোটা মেইন কথা না, ওয়েবসাইটটাকে ডাইনামিক করাটা হচ্ছে আমাদের মেইন জি। কথাবার্তা। তো এখন আমরা গত সপ্তাহে একটা ওয়েবসাইট বানাইছিলাম, অর্থাৎ একটা ওয়েবসাইটকে আমরা ডাইনামিক, ওয়ার্ডপ্রেসে ডাইনামিক করার জন্য যেটা সিস্টেম, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটকে থিম হিসাবে তৈরি করে দেওয়া। একটা কি হিসাবে তৈরি করে দেওয়া? থিম বানায় ফেলানো। তো আমরা গত সপ্তাহে কি করছিলাম, গত ক্লাসে আমরা হচ্ছে একটা থিম বানাইছিলাম মাই থিম নামে, তাই না? এবং সেটাকে অ্যাক্টিভ করছিলাম, এবং সেটা যদি আমরা ভিজিট করি, এখানে যদি মাউস আনি এবং আমরা যদি ভিজিটে যাই, আমরা দেখবো এখানে শুধু লেখা কি, মাই থিম লেখা, আর অন্য কোনো কিছু নেই। তো আমরা জানি এটা কোত্থেকে আসতেছে। আমরা এটাকে নোট, আমাদের হচ্ছে কোড এডিটরে ওপেন করি। আমরা এখান থেকে সাবলাইম টেক্সটে যাব। তারপরে কোথায় যাব? ফাইল, বলো, ওপেন ফোল্ডার। আমাদের থিমটা কোথায় আছে বলতে পারবা? কি ড্রাইভের মধ্যে আছে? সি ড্রাইভের মধ্যে কোথায়? সি না ই? এই, সরি, তারপর ওয়াম্পের মধ্যে যাবে। ওয়াম্পের মধ্যে www ট্রিপল ডাব্লিউ, তারপরে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস তারপরে কন্টেন্ট। থিমস, তারপর হচ্ছে মাই থিমের মধ্যে কি আছে, আমাদের থিমটা আছে। তো আমরা এটাকে ওপেন করে নিলাম, পিছনের এটা আমাদের দরকার নেই, এটা অন্য জিনিস। তাহলে আমরা আমরা জানি যে আমাদের এই থিমটা নিয়ন্ত্রণ হচ্ছে কোত্থেকে, সরাসরি এইখান থেকে হচ্ছে। তো আমরা বলি আমরা হচ্ছে এচটিএমএল ট্যাগ, মানে হচ্ছে এচটিএমএল সিএসএস দিয়ে বানানো ওয়েবসাইটকে আমরা ডাইনামিক করব, সেটা আরো কয়েকটা ক্লাস পরে। তার আগে আমাদেরকে আসলে ডাইনামিক জিনিসগুলা কিভাবে কাজ করে সেই বিষয়গুলো বুঝতে হবে, আর এটাকে বলা হচ্ছে স্ক্র্যাচ থেকে ডিজাইন করা। তুমি যখন স্কেচ থেকে ডিজাইন করা শিখবা, তখন দেখবা যে তুমি যে কোনো ওয়েবসাইট সহজে ডাইনামিক করতে পারতেছো। আমি যদি এখন সরাসরি একটা এইচটিএমএল টেমপ্লেট নিতাম আর সেটাকে যদি ডাইনামিক করা শুরু করতাম, কিছুই বুঝতাম না। তো আমাদেরকে আগে বেসিক বিষয়গুলো স্ট্রং ভাবে বুঝতে হবে, তখন আমরা দেখবে যে একটা এইচটিএমএল কে খুব সহজে ডাইনামিক করে ফেলতে পারতেছি। তখন দেখবে যে তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে, আচ্ছা ওয়েবসাইট তাহলে এইভাবে ডাইনামিক করে। ওকে। তো আমরা জানি আমাদের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ হচ্ছে কোত্থেকে, এই যে মাই থিম নামে। কি আমাদের ওয়েবসাইটের নাম কি? এই যে মাই থিম না? আমাদের ওয়েবসাইটের নাম কি? মাই থিম। মাইথিন। আচ্ছা, এই যে মাই থিমটা দেখাচ্ছে, সেটা হচ্ছে কোত্থেকে দেখাচ্ছে? আমাদের এখানে যে ফোল্ডারটার নাম, সেই ফোল্ডারটার নামে হচ্ছে কি, মাই থিম। মাইথিন। এই নামটাই আমাদের এখানে দেখাচ্ছে। এখন আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা আরেকটা থিম দেখি। যেমন ধরো এখানে একটা থিম আছে, এখন যদি আমরা এই থিমটাকে যদি আমরা ক্লিক করি, যে জায়গায় যদি ক্লিক করি, দেখো এখানে বলতেছে এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হচ্ছে একটা থিমের ডিটেল। কি বলে? একটা থিমের ডিটেল।
এই যে এখানে যেগুলা দেখা যাচ্ছে এই পাশে ডান পাশে যেগুলা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের থিমে কি কোনো ডিটেল আছে দেখো তো? শুধুমাত্র লেখা আছে কি মাই থিম, আর কোনো কিছু আছে? নাই কিন্তু। কিন্তু ওদের থিমটাতে কত সুন্দর করে ডিটেলসটা কি লেখা আছে। যখন তুমি একটা ওয়েবসাইট বানাবা, একটা থিম বানাবা, তখন তোমাকে এই ডিটেলস গুলা লিখতে হবে। এখন আমরা আসলে এই ডিটেলস গুলা কোথায় লিখবো এবং লিখলে আমাদের এখানে কিভাবে আসবে সেটা আমরা দেখবো, যে এই ডিটেলস গুলো আসলে কোত্থেকে আসে। সেটা আমাদের প্রথমে দেখতে হবে। যেমন ধরো এখানে ওরা থিমের নাম দিয়ে দিছে যে 2020 ভার্সন 1.6 বা 2020, থিমের নাম হচ্ছে কি 2020। তো আমাদের এখানে কিন্তু মাই থিম মানে থিম নেম এরকম কোনো কিছু আসে নাই, জাস্ট ফোল্ডারের নামটা চলে আসছে। আমাদের এখানে কিসের নাম আসছে? এই যে মাই থিম নামে কি জাস্ট আমাদের যে ফোল্ডারটা ছিল, অর্থাৎ আমাদের এখানে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের নামটা এখানে শো করতেছে। বাট আমরা চাচ্ছি আমাদের ফোল্ডারের নাম কেন শো করবে, আমাদের কি শো করা উচিত? থিমের নাম, তাই না? থিমের নাম। থিমের নাম শো করা উচিত। তাহলে আমরা সেটা কোথায় করব? একদম সিম্পল, আমরা আমাদের কোডে যাব, সেখান থেকে যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে আসবো। আমরা এখানে কি নিয়েছিলাম? তিনটা ফাইল নিয়েছিলাম না? একটা হচ্ছে ফাংশনস ডট পিএসপি, একটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি, আর একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে এসে আমরা যদি কমেন্ট আকারে লিখবো, এখন তুমি কমেন্ট করতে পারো সিএসএস এ? বলো তো কমেন্ট কিভাবে করে? জি স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এটা হচ্ছে কমেন্ট করার সিস্টেম, তাই না? সিএসএস আমরা যখন কমেন্ট করি তখন কিভাবে লিখি? স্ল্যাশ স্টার। স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এগুলা কি করি? কমেন্ট করে লিখি। এখন আমরা যদি আমাদের থিমটাতে যদি কমেন্ট করে লিখি যে থিম নেম, থিম নেম লিখলাম। এটা কি? এটা কমেন্টের ভিতরে লিখতে হবে, এটা কমেন্টের ভিতরে লিখতে হবে। ওয়ার্ডপ্রেসের সিস্টেম হচ্ছে কমেন্টের ভিতরে লিখতে হয়। যেমন আমরা যদি আচ্ছা আমি আগে দেখাই তোমাকে, তারপরে বুঝে যাবা। তো আমরা লিখলাম থিম নেম, তো আমরা আমাদের থিমের একটা নাম দিতে চাই। সাপোজ আমাদের থিমের নাম হচ্ছে ট্রাভেল, একটা নাম দিলাম আর কি, জাস্ট আমরা আমাদের থিমের একটা নাম কি দিলাম? ট্রাভেল। এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং এইখানে এসে যদি আমরা একটু রিলোড দিতে হবে, যখন আমরা কোনো একটা কাজ করবো একটু কি দিতে হবে? রিলোড দিতে হবে। রিলোড না দিলে তো আর ওইটা এখানে ম্যাচ হবে না। এবার যদি আমরা আমাদের থিমের ডিটেলসে যাই, আচ্ছা আমাদের থিমের নেম এখানে হচ্ছে থিম নেম, থিম নেম ভাইয়া কোলন সেমিকোলন। না, এখানে কোলন লাগবে না, আমরা লিখি আওয়ার ট্রাভেল। এখানে কোলন ইউজ করার দরকার নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। এবার একটু আমরা রিলোড দিই থিম নেমে। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এটাকে আপাতত অ্যাক্টিভ করে রাখি আর এটা নন অ্যাক্টিভ করি। আমরা আগে এটাকে অ্যাক্টিভ করি, এই পাশেরটাকে অ্যাক্টিভ করে রাখি, তাহলে এখন আমাদের থিমটা তো আর অ্যাক্টিভ নাই, তাই না? তো এবার যদি আমরা ক্লিক করি, আচ্ছা এখানে আসতেছে না। এখানে না আসার কারণ যেটা সেটা হচ্ছে আমরা আরো কিছু জিনিস এখানে আমাদের লিখতে হবে। শুধুমাত্র থিমের নাম লিখলে যে এটা আসবে এরকম কোনো কথা না, আরো কিছু জিনিস আমাদের লিখতে হবে। সেই জিনিসগুলো আমরা কই পাবো? আমরা একটু দেখি। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব ওয়ার্ডপ্রেস থিম ডিটেল। ওয়ার্ডপ্রেস থিম ডিটেলস এটা আমরা লিখবো। লেখার পরে দেখো এখানে একটা ওয়েবসাইট আছে codex.wordpress.org। তুমি যদি ভালো ওয়েব ডেভেলপার হইতে চাও, থিম ডেভেলপার হইতে চাও, তোমাকে কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে এবং এখান থেকে দেখতে হবে অনেক কিছু। তো আমরা দেখি যে আসলে থিম ডিটেলে আমি মুখস্থ লিখতে পারবো কিন্তু তুমি বুঝবা না। তো আমি দেখি এখানে আরো কি কি আছে, এখানে আরো অনেক কিছু আমাকে লিখতে হবে। আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখো এই যে দেখো আমি কি লিখছিলাম? থিম নেম, এরপরে একটা কি দিছিলাম? নাম দিছিলাম, এবং সেটা কি সেই যে কমেন্টের ভিতরে, তাই না? এই যে কমেন্টের ভিতরে। তো আমরা একটা কাজ করি, এই পুরো জিনিসটাকে কপি করে নিয়ে নিই এখান থেকে, কপি। এরপর আমরা এবার এখানে পেস্ট করে দিই, তারপর আমরা আস্তে আস্তে চেঞ্জ করব। এবার আমরা একটু সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। আমাদের ওয়েবসাইটটা একটু রিলোড দিয়ে আসি আমরা। এবার আমরা দেখি তো আসছে কিনা। এই যে দেখো ওইখানে কি লেখা ছিল? 2020, এই জন্য এখানে কি চলে আসছে? 2013। আচ্ছা ওখানেও লেখা ছিল 2013, এর জন্য এটা চলে আসছে। আমরা যদি এখানে লিখে দিই যে আওয়ার ট্রাভেল, কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ দিই, দেখবো এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে আওয়ার ট্রাভেল চেঞ্জ হয়ে গেছে না? হয়েছে?
তার মানে আমাদের আগে যেটা থিমের নাম ছিল সেটা ছিল আমাদের ফোল্ডারের নাম, কিন্তু ফোল্ডারের নাম তো কখনো থিমের নাম হইতে পারে না, আবার হইতেও পারে, সমস্যা নাই। কিন্তু আমাদেরকে থিমের মূল নামটা এখান থেকে আসবে, ঠিক আছে। এরপরে বলতেছে থিম ইউআরআই। দেখো এখানে বলতেছে থিম ইউআরআই মানে হচ্ছে, দেখো এখানে আমি বলি, থিম ইউআরআই মানে হচ্ছে আমরা যে থিমটা বানাচ্ছি এই থিমটা তো আমরা কোনো একটা এই যে http://www ডট এরকম একটা সাইটের মধ্যে রাখবো, তাই না? যে কোনো একটা জায়গায় তো আমরা রাখবো, যে কোনো একটা লাইভ সার্ভারে রাখবো না? সেই লাইভ সার্ভারের নামটা এখানে দিতে হয়। সাপোজ আমি রাখতে পারি যে মারুফ শুভ ডট কম, এখানে রাখতে পারি সাপোজ, তাই না? তাহলে আমাদের থিমের ইউআরআই কি এটা, মারুফ শুভ ডট কম। এটা আমরা রিলোড দিলে আসলে তেমন কোনো কিছু আমরা এখানে দেখবো না, বাট এটা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আমাদের কাজ করতে থাকবে। ওকে। তারপর হচ্ছে অথর। অথর মানে হচ্ছে থিমটা আসলে কে বানাইতেছে। সাপোজ আমি এখানে লিখলাম থিমটা বানাচ্ছি আমি, তাহলে মারুফ, সেভ করি। এবার যদি আমি এখানে এসে একটা রিলোড দিই, দেখো এই যে আমার নামটা এখানে কি চলে আসছে, এবং আমার নামটা কিন্তু লিংক আকারে আসছে, তাই না? কি আকারে আসছে? লিংক আকারে আসছে, মানে ক্লিক করলে কোথাও যাবে। তো এই লিংকটা কোত্থেকে আসে? এই যে অথর ইউআরআই, মানে যে থিমটা বানাচ্ছে তার যে ওয়েবসাইট আছে সেটার নাম এখানে দিতে বলতেছে। তো আমরা এভাবে লিখতে পারি যে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে http://www.marufshubo.com। এটা আমার একটা ডোমেইন আছে marufshubo.com নামে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। এখানে লাস্টে কিন্তু আমাদের কোনো সেমিকোলন হবে না, এটা মনে রাখতে হবে। রিলোড দিয়ে দেখবো আমাদের ওইটার সাথে ইয়ে হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখবো এটা সে marufshubo.com এ আমাদেরকে লিঙ্ক করায় নিয়ে যাবে। এই যে marufshubo.com এ কি নিয়ে গেছে না? এই যে এই যে আমাদের ওয়েবসাইটটা কোথায় এখন? এই যে marufshubo.com এ চলে আসছে, তাই না? নামের উপরে ক্লিক করছি আর। তো এটা আমার একটা ডোমেইন, এটা আমি প্রজেক্টে করার জন্য ইউজ করি, এই জন্য এখানে আসলে কোনো কিছু নেই। যাই হোক, আমরা আবার ব্যাকে আসি। এরপরে আমাদেরকে বলতেছে এটা হচ্ছে ডেসক্রিপশন। এই যে এতটুকু কথা এখানে যেটা লিখছে সেটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন। আচ্ছা, আমাদের এটা লম্বা অনেক বড় হয়ে গেছে, আমরা এটাকে একটু র‍্যাপ করে নিই, ভিউ থেকে ওয়ার্ড র‍্যাপ, তাহলে এটা নিচে নিচে আসবে। এই যে কথাটা সেটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন। তো একটা থিমের ডেসক্রিপশন থাকতে হবে, এটা কি রিলেটেড। তো আমরা এখানে জাস্ট এটা কেটে আমরা বললাম যে দিস থিম ফর ট্রাভেল। জাস্ট এতটুকু লিখলাম যে এটা হচ্ছে আমাদের ট্রাভেলের জন্য একটা ওয়েবসাইট। হ্যাঁ, এবার যদি আমরা একটু রিলোড দিই, আমি জাস্ট বোঝানোর ট্রাই করতেছি। এই যে দেখো আমাদের ডেসক্রিপশনটা কি এখানে চলে আসছে না? আসছে তো? জি ভাইয়া। আচ্ছা, এরপরও বলতেছে আমাদের এগুলা ভার্সন। এই যে এখানে দেখো একটা ভার্সন দেখা যাচ্ছে, যে এটা খুবই ইম্পর্টেন্ট। তো যেহেতু আমরা থিমটা প্রথম বানাচ্ছি, সো অলওয়েজ আমাদের ভার্সন প্রথম কি থাকবে? 1.0.0। এরপরে যদি আমরা থিমটাকে কখনো আবার আপডেট দিই তাহলে আরেকটা ভার্সন চেঞ্জ হবে, 1.0 কি সেটা 1, তারপর আবার কি আসবে 2, এরকম আসতে থাকবে একটার পর একটা ভার্সন। সো যেহেতু আমরা প্রথমবার বানাচ্ছি, তো এটা আমাদের 1.0.1 থাকবে। দেখবে এখানে রিলোড দিলে এই যে এই জায়গায় দেখবা এটা চলে আসবে 1.0.0, ভার্সনটা কি আমাদের চলে আসছে। ওকে। ভাইয়া এটাও কি ডাইনামিক ভাবে চেঞ্জ হবে নাকি আমি দেখতে পাবো? না না, এগুলা ক্লায়েন্টের লাগবে না, এগুলা ডাইনামিকের বিষয় না, এগুলা ক্লায়েন্টের লাগবে না। এগুলা হচ্ছে শুধুমাত্র যে থিম বানায় তাকে এগুলা, এটাকে বলা হচ্ছে তোমার একটা থিমের ডিটেল সেট আপ করা বা একটা থিমের এনভায়রনমেন্ট সেট আপ করা। এগুলা ক্লায়েন্টের এখানে এগুলা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এগুলো হচ্ছে জাস্ট ডেভেলপারের কাজ। বুঝতে পারছো? এগুলা কোনো ক্লায়েন্টের এগুলা দরকার নেই, কিন্তু এগুলা না দিলে একটা থিম পরিপূর্ণ হবে না। যখন তুমি লাইভ সার্ভারে থিমটা উঠাই দিবা তখন দেখবা ওখানে অনেকগুলো ইরর দেখা যাচ্ছে। বুঝতে পারছো? তো এগুলো আমাদেরকে দিতে হবে, মাস্ট বি। এরপরে এখানে লাইসেন্স থাকে, এটা আমাদের না দিলেও প্রবলেম নাই, জেনারেল লাইসেন্স দরকার নাই। লাইসেন্স ইউআরআই এটা আমাদের দরকার হবে না, কারণ হচ্ছে আমরা যখন থিম ফরেস্টের জন্য কাজ করব, বড় থিম ডেভেলপার হয়ে যাবা, তখন এগুলা দরকার, এখন দরকার নাই। এরপরে দেখো ট্যাগ। ট্যাগের বিষয়টা কি তুমি বুঝো? ট্যাগ কি জিনিস? কিওয়ার্ড গুলো আছে। হ্যাঁ, কিওয়ার্ড গুলা মানে আমাদের এই থিমটা আসলে কি কি দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে। তো আমরা এখানে কয়েকটা ট্যাগ লিখতে পারি, যেমন ট্রাভেল, তারপরে লিখতে পারো ওয়ার্ডপ্রেস ট্রাভেল, আমি জাস্ট দেখাচ্ছি তোমাকে। তারপরে হচ্ছে ট্রাভেল থিম। কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ দিই এবং এইখানে যদি রিলোড দিই,
তাহলে দেখো আমাদের ট্যাগ গুলা কি এখানে সুন্দর করে দেখাচ্ছে, যে ট্যাগের মাধ্যমে আমাদের থিমটা মানুষ খুঁজে পাবে। এরপরে এখানে তোমার এই যে এগুলা দরকার নাই, এগুলা লেখার দরকার নাই। জেনারেল পাবলিক জিপিএল মানে হচ্ছে জেনারেল পাবলিক লাইসেন্স, তো এগুলো হচ্ছে অনেক হাই লেভেলের ইস্যু, এগুলা লাগবে না সাধারণত। এগুলা লাগে থিম ফরেস্টে কাজ করার জন্য অথবা wordpress.org এ থিম সাবমিট করার জন্য, নরমালি ক্লায়েন্টে কাজ করার জন্য এতটুকু লিখে দিলে চলবে। তো এবার দেখো তাহলে আমাদের থিমটা কি এখন একটু দেখতে ভালো লাগতেছে। আমাদের থিমে ওদের মতো কি হয়েছে, একটা ডিটেল আসছে। ওদের যেরকম থিমে ক্লিক করলে ডিটেল আসে, আমাদের এখানেও কি যে থিম ডিটেইলে ক্লিক করলে কি থিমের ডিটেল গুলো আমরা পাচ্ছি। তো আমরা এখন আমাদেরটা অ্যাক্টিভ করে ফেলতে পারি, তাই না? এই যে দেখো ওদেরটা যদি আমরা অ্যাক্টিভ করি, এখন যদি রিলোড দিই, দেখো আমাদের এটা দেখা যাচ্ছে এইরকম। মানে এটা হচ্ছে কিসের পিচার্ট, এটা হচ্ছে আমরা এখন যে থিমটা অ্যাক্টিভ করছি এটা হচ্ছে 2020, এই থিমের পিচারটা হচ্ছে কি এইরকম। আর আমাদেরটা যদি এখন আমরা অ্যাক্টিভ করে ফেলি, তাহলে আমরা এখানে যদি রিলোড দিই, আমরা দেখবো আমাদেরটাতে কিছুই নেই, শুধু দিস ইজ মাই থিম লেখা। কোথায় লেখা আছে এটা বলো? এটা হচ্ছে আমাদের এই যে index.php এর মধ্যে এই কথাটা লেখা ছিল, এই জন্য আমাদের এখানে গিয়ে ওই কথাটা দেখাচ্ছে। আমরা এটা ফেলে দিই, আমাদের এটা কোনো দরকার নেই। আচ্ছা, তুমি কি বুঝতেছো নাকি খুব কঠিন লাগতেছে? না ভাইয়া বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করে বোঝার ট্রাই করো। প্রথম প্রথম হয়তো বা বুঝবা না, বুঝতে একটু কষ্ট হইতে পারে, বুঝবা না যে তা না, হয়তো বা বুঝতে একটু কষ্ট হইতে পারে, কিন্তু যখন দুই একবার প্র্যাকটিস করে ফেলবা দেখবে এগুলো আসলে খুবই ইজি জিনিস, কোনো কঠিন জিনিসটা। এখন আসো আমরা যেটা করব, তাহলে আমরা থিমের ডিটেল ক্রিয়েট করে ফেলতে পারলাম, তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে একটা থিমের ডিটেল ক্রিয়েট করা। তো আমরা আমাদের থিমের ডিটেল ক্রিয়েট করে ফেলতে পারলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের থিম সাপোর্ট অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? থিমের সাপোর্ট। এখন একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে কি ডিটেল, এরপর আমরা কি করব থিমের সাপোর্ট। এখন একটা বিষয় আসতে পারে যে থিমের সাপোর্ট আসলে কি জিনিস, বা থিম সাপোর্ট আসলে কি। থিম সাপোর্ট মানে হচ্ছে, দেখো আমরা এখন কোন থিমটা আমাদের এখানে অ্যাক্টিভ আছে বলো তো দেখি। আমাদেরটা মানে আমরা যেটা বানাইছি আওয়ার নাম ট্রাভেল। বলতে হবে। আওয়ার ট্রাভেল। আওয়ার ট্রাভেলটা অ্যাক্টিভ আছে। আমরা যদি এখানে 2020টাকে অ্যাক্টিভ করি আবার, আমরা কি দেখতে চাচ্ছি? আমরা বুঝতে চাচ্ছি যে থিমের সাপোর্টটা আসলে কি জিনিস, তাই না? সেটা আমরা তৈরি করব, কিন্তু তৈরি করার আগে তো আমাদের একবার দেখা উচিত না যে থিমের সাপোর্টটা আসলে কি, এটা আমাদের দেখা উচিত না? তো যেহেতু আমাদের থিমটা মানে আওয়ার ট্রাভেল থিমটা হচ্ছে নতুন একটা থিম, সো এটার মধ্যে আমরা জানি যে এটার মধ্যে কোনো সাপোর্ট টাপোর্ট এখনো কোনো কিছু নেই, কিন্তু এই থিমে তো সাপোর্ট আছে, তাই না? এটা তো পুরানো, এটা তো তৈরি করা অলরেডি। তো এই থিমটাকে অ্যাক্টিভ করে আমরা যদি রিলোড দিই, দেখো এখানে আমরা যদি ড্যাশবোর্ডে আসি, তাহলে দেখো আমরা কিছু জিনিস পাবো। যেমন ধরো এই যে অ্যাপিয়ারেন্স এর মধ্যে আমরা কিছু জিনিস পাচ্ছি, যেমন থিম, কাস্টমাইজ, উইজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা পাচ্ছি, তাই না? আচ্ছা, এই যেমন ধরো উইজেট, যেমন ধরো মেনু, এগুলা কি আমরা পাচ্ছি। এখন আচ্ছা, আমরা একটু ফাংশন ডট পিএইচপি তে কিছু থাকলে সেটাকে ক্লিয়ার করে নিই এখানে আপাতত। ওকে, তো আমরা এটা পাচ্ছি। এই যে উইজেট, এই যে মেনু, তারপরে মনে করো এই যে তোমার যদি এখানে এই ব্যাকগ্রাউন্ড আনা, তারপরে এই যে কাস্টমাইজের ভিতরে তুমি ঢুকলে, এখানে কাস্টমাইজের ভিতরে ঢুকো, একটু ওয়েট করো, এটা আসতেছে। কাস্টমাইজের ভিতরে ঢুকলে এই যে সাইট আইডেন্টিটি, এখানে কি দেওয়া যাবে? একটা লোগো দেওয়া যায়, তাই না? আমরা চাইলে কিন্তু এখানে লোগো অ্যাড করতে পারবো। তো এই যে জিনিসগুলো, এগুলোর যে সাপোর্ট দেওয়া, সেগুলো আমাদেরকে করতে হবে। কিন্তু আমাদের থিমটা যদি আমরা অ্যাক্টিভ করি, তাহলে কোথায় যাবো? অ্যাপিয়ারেন্স থেকে থিমস, অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে এবার যদি আমাদের এই সাপোর্ট গুলা কোন থিমের পাইছি আমরা বলো তো? 2020 যে থিম টোয়েন্টি আছে টোয়েন্টি ওইটা। থিম থেকে পাইছি, কিন্তু আমাদের থিমটা যদি আমরা একটু অ্যাক্টিভ করে ফেলি এবং এখানে এসে যদি রিলোড দিই, দেখো তো এই যে অ্যাপিয়ারেন্স এর মধ্যে বা ড্যাশবোর্ডে রিলোড দাও, এই যে অ্যাপিয়ারেন্স এর মধ্যে উইজেট, তারপরে এই যে কাস্টমাইজে যদি যাই আমরা, এই যে এখানে লোগো দেওয়ার কোনো অপশন আছে? না ভাইয়া। নাই কিন্তু। তারপরে এই যে এখানে মেনুর কোনো অপশন আছে? উইজেটের কোনো অপশন আছে? তারপরে ব্যাকগ্রাউন্ড, তারপরে এই যে কোনো কিছু নেই কিন্তু, যেটা আমরা একটু আগে দেখছিলাম না ওই থিমটা। এই থিমটাতে অ্যাক্টিভ করার পর আমরা যে বিষয়গুলো দেখছিলাম সেগুলো কিন্তু আমাদের থিমে কি মিসিং। তো আমাদেরকে ওই বিষয়গুলা নিয়ে আসতে হবে, এবং এই বিষয়গুলো আনাটাকে বলা হচ্ছে একটা থিমের সাপোর্ট। সাপোর্ট অ্যাড করা।
এই যে থিমের সাপোর্টটা অ্যাড করতে হয় সেটা করতে হয় functions ডট পিএসপি ফাইল থেকে। কোথা থেকে? ফাংশন থেকে। functions ডট পিএসপি ফাইল। এজন্য functions ডট পিএসপি ফাইলকে বলা হচ্ছে একটা থিমের প্রাণ। মনে থাকবে, জি ভাই। একটা থিমের প্রাণ হচ্ছে কি functions ডট ফাংশন। পিএসপি ফাইল। মানে এটা হচ্ছে তার মানে একেবারে মানে কি বলে, এটা হচ্ছে তার প্রাণ, সোজা কথা, এটা ছাড়া থিম হবেই না। এখন ফাংশন ডট পিএসপি ফাইলের মধ্যে যেহেতু আমরা পিএসপি কোড লিখবো, তাহলে আমরা কি করব? প্রথমে পিএসপি শুরু করব, পিএসপি শেষ করে নিব। ওকে, তো আমরা কি করতে চাচ্ছি? আমাদের থিমে সাপোর্ট অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, প্রথম চাচ্ছি আমরা আমাদের এখানে উইজেট সাপোর্ট। উইজেট কি জিনিস সেটা আমরা পরে দেখব, আগে আমাদের সাপোর্ট গুলা তো নিয়ে আসা দরকার, তাই না? তারপরে দেখবো আমরা আসলে কোনটা কি কাজ করে। আমরা অ্যাপিয়ারেন্স এর মধ্যে আমাদের উইজেটের সাপোর্টটা নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমরা এখানে লিখবো, এটার জন্য আমাদের একটা ফাংশন লিখতে হবে। এটাকে বলা হচ্ছে আহ মানে হচ্ছে ফাংশন। দুই প্রকারের ফাংশন, একটা হচ্ছে অ্যাড অ্যাকশন। আমাদেরকে আমরা এটাকে অ্যাড ফাংশন না বলে অ্যাড অ্যাকশন বলবো। আমরা একটা অ্যাড অ্যাকশনও বলা যাবে না, এটাকে হচ্ছে আমরা ফাংশনে বলতে হবে। আমরা বলবো যে অ্যাড আন্ডারস্কোর থিম, মানে আমাদের থিমে কি করো? আন্ডারস্কোর সাপোর্ট, আমাদের থিমে কি করো? সাপোর্ট করো। সো একটা ফাংশন আমরা লিখলাম, এবং লাস্টে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এবং আমাদেরকে এইখানে স্ট্রিং এর মধ্যে পাস করতে হবে কি অ্যাড করতে চাচ্ছি আমরা? উইজেটস। কি চাচ্ছি? উইজেটস। তুমি আমার সাথে সাথে বলিও, হ্যাঁ, তাহলে তোমার জড়তা গুলা কাটে দেবো। তো আমরা আমাদের থিমে কি করতে চাচ্ছি? অ্যাড করতে চাচ্ছি থিম সাপোর্ট। সাপোর্ট হিসেবে অ্যাড করতে চাচ্ছি কাকে? উইজেটস কে অ্যাড করতে চাচ্ছি। সো বানান ভুল করা যাবে না, উইজেটস উইজেটস এ লিখতে হবে। কন্ট্রোল এস দিয়ে যদি তুমি এখন ফাংশন ডট পিএসপি ফাইলটাকে সেভ করো আর তোমার থিমে এসে যদি একটা রিলোড দাও, এই যে দেখো এখানে উইজেটস কি চলে আসছে না? একটু আগে ছিল ছিল না, কিন্তু এখন কিন্তু আমাদের এটা কি চলে আসছে, এই উইজেটটা আমাদের এখানে চলে আসছে। তো আমরা এই যে যদি এটাকে উঠাই দিই, এখান থেকে কাট করে ফেলি এবং কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ করি, এবার যদি আমরা এটাকে রিলোড দিই, দেখো অ্যাপিয়ারেন্স এর মধ্যে গেলে কি উইজেট আছে? উইজেট সাপোর্ট আছে? নাই কিন্তু। তো তাহলে আমরা এই উইজেটের সাপোর্টটা কিভাবে আনতে পারলাম? অ্যাড থিম সাপোর্ট এই ফাংশনটা লিখে তার মধ্যে আমরা প্যারামিটার হিসেবে পাস করে দিলাম কাকে? উইজেটস কথাটাকে। তাহলে আমাদের এখানে কি উইজেট সাপোর্ট চলে আসছে। আরো কিছু সাপোর্ট আমাদের দিতে হবে। তাহলে আমরা আবার লিখি যে আহ প্রথমে আমরা হচ্ছে মেনুটাকে একটু সাপোর্ট করাই নিই আমাদের উইজেটে, তারপরে ভাইয়া এটা উইজেট। দেওয়ার পর হুম। এই সাপোর্টটা দেওয়া উইজেটের সাপোর্টটা দেওয়ার পর দেখছিলাম মেনু আসছে। উইজেটের সাপোর্টটা দেওয়ার পর মেনু আসছে। আচ্ছা দেখাই সেটা কেন আসছে। এই উইজেটের সাপোর্ট দেওয়ার পর আমাদের এখানে মেনু চলে আসছে না? আমরা যদি মেনুতে ক্লিক করি, আচ্ছা এখানে মেনুটা আসছে কি জন্য আমি বলি। এখানে মেনু আমরা কোনো কিছু করতে পারবো না, এখানে মেনু সাপোর্টটা জাস্ট দেখাচ্ছে কি জন্য, সেটা হচ্ছে আমার কিন্তু আরেকটা ওয়ার্ডপ্রেস এই যে জ্যাম্পের আন্ডারে কিন্তু অলরেডি দেওয়া আছে। এই যে আমি যদি এখান থেকে সি ড্রাইভের ভিতরে যাই, এই যে সি ড্রাইভ, জ্যাম্প, স্টিডক্স, ওয়ার্ডপ্রেস, ডাব্লিউপি কন্টেন্ট, এই যে থিমস, থিমস এর মধ্যে এই যে বেসিক থিম নামে একটা থিম আমি তৈরি করছিলাম। তো এটার মধ্যে আমার কিন্তু এই যে ফাংশনস ডট পিএসপি এর মধ্যে আমরা যদি ফাংশনস ডট পিএসপি টা আছে, এখানে কি আছে? মেনুর সাপোর্টটা দেওয়া আছে, যে কারণে সে বাই ডিফল্ট এখানে মেনু সাপোর্টটা নিয়ে নিছে। কিন্তু এই সাপোর্টটা কাজ করবে না, যখন আমরা কাজ করতে যাব তখন দেখবো যে এটা কাজ করে না। তো আমাদেরকে সাপোর্ট এখান থেকে দেওয়াই নিতে হবে। তো আমাদেরকে বলতে হবে যদি তোমার ওখানে দেখবা যে মেনু আসতেছে না, আমার এখানে তো আসছে তাই না, কিন্তু তোমার ওইখানে দেখবে যে মেনু কিন্তু আসে না। কতক্ষণ পর্যন্ত আসবে না? যতক্ষণ পর্যন্ত তুমি না লেখো অ্যাড থিম। আমার এখানে আসতেছে ওই যে আরেকটা ওয়ার্ডপ্রেস আছে ওখান থেকে চলে আসতেছে অ্যাড থিম সাপোর্ট। তো এটা একটা ফাংশন, অবশ্যই লাস্টে আমাদেরকে সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করতে হবে এবং এখানে লিখতে হবে আমাদেরকে মেনুস। কি লিখতে হবে? মেনুস। মেনু মানে তো একটা মেনু, আর মেনুস মানে অনেক মেনু। আমাদের ওয়েবসাইটে অনেক মেনু হইতে পারে, হেডারে মেনু হইতে পারে, ফুটারে মেনু হইতে পারে, তাই না? তো এবার যদি আমরা রিলোড দিই, আমরা দেখবো আমাদের এখানে এই যে মেনুসটা চলে আসছে অটোমেটিক্যালি, আমাদের এখানে মেনু পাওয়া গেছে। সো মেনুর আরো কাজ আছে, আমরা লাস্টের দিকে দেখবো। আপাতত আমরা সাপোর্ট গুলা নিয়ে আসি। তারপরে আমরা সাপোর্ট করতে চাচ্ছি সাপোজ হচ্ছে কাস্টম হেডার। তো আমরা লিখলাম অ্যাড থিম সাপোর্ট। তোমরা হচ্ছে কপি পেস্ট করবা না, কোড সবসময় লিখবা। তো কাস্টম হেডার,
তো এইভাবে লিখতে হবে কাস্টম হেডার, মানে আমাকে একটা কাস্টম হেডার দাও। তো এটা যদি তুমি লেখো, এখন যদি রিলোড দাও, দেখবা এই যে অ্যাপিয়ারেন্স এর মধ্যে গেলে তুমি এই যে এখানে হেডারটা পাচ্ছ, এই যে হেডার অপশনটা কি এখানে পাচ্ছ এটা। হ্যাঁ, এটা আমাদের কাজ আছে, এগুলোর কাজ আছে। সো আমরা এটা সাপোর্ট করাই নিলাম। তারপর আমরা বললাম যে আমাদের হচ্ছে আহ আরেকটা জিনিস সাপোর্ট লাগবে, যেটা আমরা হচ্ছে পোস্টে যদি যাই, সেখান থেকে অ্যাড নিতে গেলে কি আমরা ওইদিন বলছিলাম, বলো তো দেখি সেটা কি। ইমেজটা অ্যাড করতে এই হবে। যে এখানে পিচার্ড ইমেজ, ঠিকঠাক ভাবে নাম বলতে হবে আমাদের। এখানে কি পিচার্ড ইমেজ দেওয়ার কোনো কি নাই, অপশন নাই, অপশন। আছে নাই। তো আমরা পিচার্ড ইমেজটাকে সাপোর্ট করে নিব। আমরা বলবো অ্যাড থিম সাপোর্ট। তার আগে বলি অ্যাড থিম সাপোর্ট। আমরা এখানে বলবো সেটা হচ্ছে আমাদের কি পোস্ট কি থাম্বনাইলস, এমবি এলস থাম্বনাইলস। বানান ভুল করা যাবে না, লাস্টে সেমিকোলন দিতে হবে কিন্তু, না হলে একটা ইরর খাবা। তো আমরা যদি এখন রিলোড দিই, তাহলে একটু নিচে গেলে দেখবো আমাদের এখানে ফিচার। আচ্ছা, আমরা কি বানান ভুল করছি? আচ্ছা, এখানে আন্ডারস্কোর না, এখানে হাইপেন হবে। তো পোস্ট থাম্বনাইল, এই যে আমাদের এখানে পিকচার ইমেজ দেওয়ার কি অপশন চলে আসছে, এই যে, তাই না? অনেক সুন্দর। আচ্ছা, তাহলে আমরা সেটা নিয়ে আসতে পারলাম। এরপর আমরা চাচ্ছি এটা অ্যাপিয়ারেন্স এর মধ্যে আমরা আরো সাপোর্ট আছে, যেমন কাস্টম ব্যাকগ্রাউন্ড একটা সাপোর্ট নিয়ে আসতে হবে আমাদের এখানে। তাহলে আমরা সেটা নিয়ে আসি। তো আমরা লিখবো অ্যাড থিম সাপোর্ট। আমরা লিখবো কাস্টম ব্যাকগ্রাউন্ড। কি লিখবো? কাস্টম বলো। ব্যাকগ্রাউন্ড। আমার জীবনের রেকর্ড, আমি একজনের কাজ শিখিয়েছি। এই যে অ্যাপিয়ারেন্স, এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তাই না? চলে আসছে না? ওকে। এবার আমাদের কি করা উচিত? আমরা যদি এই যে কাস্টমাইজের ভিতরে যাই, আমাদের কি এখানে লোগো দেওয়ার অপশন আছে? নাই কিন্তু। তাহলে আমাদের এটা নিয়ে আসা উচিত না? তাহলে চলো আমরা এখানে নিয়ে আসি এটা। তো আমরা বলবো অ্যাড থিম সাপোর্ট। আমরা বলবো সেটা হচ্ছে কাস্টম লোগো। কত ফাজিল পোলা ভাই না, আমি ছুটি দেওয়ার আগে আমারও ছুটি দিয়ে ফেলাইছে। এবার যদি আমরা একটু রিলোড দিই এবং সাইট আইডেন্টিতে যাই, এই যে আমাদের লোগো দেওয়ার অপশন চলে আসছে, তাই না? এবং এখানে ক্লিক করলে কিন্তু আমরা লোগো দিতে পারবো, তাই না? তো সেটা আমরা পরে দেখবো। জাস্ট নিয়ে আসলাম, আমাদের এখন অপশন নিয়ে আসলাম। একটু আগে তো ছিল না এই অপশনটা, তাই না? এখন কিন্তু আমাদের একটা থিমে, মানে আমাদের ওয়েবসাইটে লোগো দেওয়ার অপশনটা চলে আসছে। আচ্ছা, তো আমরা এটাও করতে পারলাম। এরপরে হচ্ছে আমাদের আরো কিছু সাপোর্ট করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা যখন একটা পোস্টে আসব, তো দেখো আমাদের পোস্টে কিন্তু পোস্টের অনেক ধরনের পোস্ট হইতে পারে। একটা ওয়েবসাইটে লেখালেখির পোস্ট হইতে পারে, একটা ওয়েবসাইটে শুধু কতগুলো ইমেজ দিয়ে পোস্ট করতে পারে মানুষ, তাই না? তারপরে একটা ওয়েবসাইটে ভিডিও আকারে একটা পোস্ট হইতে পারে, অডিও পোস্ট হইতে পারে, মেসেজের পোস্ট হইতে পারে। ব্যাপারটা কি বুঝতে পারছো? পোস্ট তো আর শুধু একটা হেডিং আর একটা কিছু লেখা আর একটা ইমেজ, এরকম পোস্ট তো আর হইতে পারে না। এরকমও হইতে পারে, কিন্তু এর বাইরেও তো অনেক রকমের পোস্ট আছে, যে আমি অনেকগুলা ইমেজ আমার ওয়েবসাইটে কি করলাম, পোস্ট করলাম। আমি অনেকগুলা ইমেজকে গ্যালারি আকারে পোস্ট করলাম, আমি একটা ভিডিও পোস্ট করলাম, আমি একটা অডিও পোস্ট করলাম, হইতে পারে না এইসব বিষয়গুলা? তো আমাদেরকে যেটা করতে হবে সেখানে হচ্ছে এই যে পোস্টের কোনো ফরম্যাট নেই আসলে। আমাদের এখানে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস যেটা করে সেটা হচ্ছে একটা টাইটেল আর কিছু লেখা আর একটা ইমেজ আনার অপশন পাই। কিন্তু আমরা চাচ্ছি যে না, আমাদের ওয়েবসাইটে আমরা বিভিন্ন ফরম্যাটের, যে কোনো ফরম্যাটের কি আমরা, যে কোনো ফরম্যাটের কি পোস্ট যেন আমরা করতে পারি। তো সেটা সাপোর্ট আমাদের নিয়ে আসতে হবে। তো সেটা সাপোর্ট আনার জন্য দেখো আমরা এখানে লিখতে হবে অ্যাড থিম সাপোর্ট। আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে চলে যাব আর কি। অ্যাড থিম সাপোর্ট। আমরা লিখবো পোস্ট ফরম্যাটস। কি লিখবো? পোস্ট। পোস্ট ফরম্যাটস। ওকে। আমরা অবশ্যই লাস্টে সেমিকোলন দেব। দেন ধরো এখানে যদি আমরা সেমিকোলন না দিই লাস্টে, আচ্ছা এখন এটা কাজ করছে, কিন্তু পিএইচপি এটা কাজ করবে না একটু পরে, আমি দেখাবো, একটু পরে দেখাবো। যখন এটাকে ফাংশন বানায় ফেলবো তখন দেখবে যে এটা আর কাজ করে না। আচ্ছা, পোস্ট ফরম্যাট লেখার পরে কি আমাদের এখানে কোনো কিছু চেঞ্জ হয়েছে, কোনো কিছু আসছে এই জায়গায়? আসে নাই। আসছে কোনো কিছু? না। আসে নাই।
পোস্ট ফরম্যাট, একটা পোস্টের কি আছে, অনেক ধরনের কি থাকে, ফরম্যাট থাকে। সো আমরা যখন অনেক ধরনের কোনো কিছু রাখতে চাই পিএসপি তে, সেটা কিভাবে রাখি বলো তো? আমরা একটা অ্যারের ভিতরে রাখি। কিভাবে রাখি? অ্যারের ভিতরে। অ্যারের ভিতরে রাখি। সো আমরা লিখি কি, অ্যারে, এরপরে কি করি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। তো এই যে এইখানেই তো আমরা লিখি, তাই না? তো পিএসপির ক্লাসগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো আমরা একটা অ্যারে লিখি, এরপরে কি দিই, ফার্স্ট ব্র্যাকেট দিই। তো আমি এখান থেকে একটু সুন্দরের জন্য নিচে নামাই নিলাম, যেহেতু আমাকে অ্যারের মধ্যে কি রাখতে পারি, অনেকগুলা ডাটা যেহেতু আমাকে রাখতে হয়। তো এটা না নামাইলে সমস্যা নেই। তো আমি বললাম যে আমি একটা অ্যারে নিব এবং এই অ্যারের মধ্যে কি রাখবো, অনেক ধরনের ফরম্যাট রাখবো। সাপোজ প্রথম ফরম্যাটটা হইতে পারে আমার ভিডিও। এর পরেরটা লিখতে কি লিখতে হবে বলো, অ্যারে কিভাবে লেখে? কমা দিতে হবে। কমা দিতে হবে, গুড। এরপর আমরা লিখলাম অডিও, দুইটা দিয়ে দেখি কন্ট্রোল এস দিয়ে, যে অডিও ভিডিও সাপোর্ট দিলাম, যে অডিও আকারে ভিডিও আকারে পড়বেন। এবার যদি আমরা একটু আসি, এই যে দেখো ফরম্যাট স্ট্যান্ডার্ড, অডিও ভিডিও স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যা আছে তা। আমরা যদি ভিডিও দিই তাহলে ভিডিও আকারে পোস্ট আমরা করতে পারবো, যদি অডিও দিই তাহলে অডিও পোস্ট করতে পারবো। আর স্ট্যান্ডার্ড দিলে কি যা আছে তাই থাকবে, এই যে একটা টাইটেল, একটা কিছু লেখা, একটা ইমেজ। তো এই যে ফরম্যাটটা কি এখন শো করতেছে। তো আমরা আরো কিছু ফরম্যাট দিতে হবে আমাদের, অডিও ভিডিও, তারপর আরো আছে, যেমন হচ্ছে গ্যালারি, সরি অবশ্যই স্ট্রিং এর মধ্যে রাখতে হবে। তারপরে আমাদেরকে দিতে হবে ইমেজের করতে পারি আমরা, তাই না? ইমেজ, ইমেজ টাইপের পোস্ট করতে পারি আমরা। তারপর আমরা হচ্ছে অ্যাসাইড মানে সাইড বার, যদিও এগুলা থিম ফরেস্টের জন্য লাগে, তারপর আমি শিখিয়ে দিচ্ছি যেন ভবিষ্যতে তুমি এগুলা দেখলে যেন বুঝতে পারো। তারপরে লিঙ্ক টাইপের পোস্ট হতে পারে, যে অনেকগুলা লিঙ্ক দিয়ে দিয়ে কি করলাম আমরা, পোস্ট করলাম বিভিন্ন ওয়েবসাইটের, ওই সে হাবি জাবি লিঙ্ক দিলাম। তারপরে কোটেশন মানে কোট লেখে না, কোট উক্তি আর কি, তো ওই ধরনের পোস্ট হতে পারে, ইউওটি কোট এরকম হবে। তারপর হচ্ছে আমাদের মেসেজিং টাইপের পোস্ট হতে পারে, মেসেজ, সেটার জন্য আমরা লিখলাম চ্যাট। এইগুলা লিখলে মোটামুটি আমাদের চলে, আর লাগে না। এবার যদি আমরা একটু রিলোড দিয়ে আমরা দেখবো এখানে সব ধরনের পোস্ট করার ফরম্যাটটা আমাদের চলে আসছে। যদিও একটা বাইরের কাজের জন্য স্ট্যান্ডার্ড অডিও ভিডিও গ্যালারি ইমেজ এগুলা রাখলেই চলে। এগুলা হচ্ছে মূলত হচ্ছে একেবারে হাই লেভেলের ডেভেলপমেন্ট করার জন্য। তো যেহেতু তুমি ভবিষ্যতে বড় ডেভেলপার হবা, সো তোমাকে এগুলো এখন থেকে জানতে হবে। তো আমরা কিন্তু আমাদের পোস্টের ফরম্যাটটা নিয়ে আসলাম। দেখো আমরা যদি এই যে অ্যাড থিম সাপোর্টটাকে যদি এখান থেকে কাট করে ফেলি এবং যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এবার যদি আমরা এখান থেকে রিলোড দিই, দেখবো এটা কিন্তু নেই, তাই না? তার মানে আমাদের এটা কি, ফাংশন ডট পিএসপি এখান থেকে আসতেছে। তো এই জিনিসটাকে একটু সুন্দর করে সাজায় রাখার জন্য আসলে আমরা এভাবে নিচে নামাই দিই আর কি, যে এখান থেকে নিচে নামাই একটু সুন্দর করে রাখি আর কি, যে এভাবে নিচে নিচে রাখি যেন দেখতে সুন্দর লাগে, আর কিছু না। ওইভাবে রাখলেও প্রবলেম নাই, কিন্তু এইভাবে মানে প্রফেশনাল কাজ করলে একটু এইভাবে রাখি আর কি জিনিসগুলাকে। এই কন্ট্রোল শিফট আর দিলে দেখবে এগুলা রিইনডেন্ট হয়ে যাবে। এটা আমরা করে ফেললাম, আমাদের পোস্টের ফরম্যাটটাকে কি করলাম আমরা, করে ফেললাম। ওকে ফাইন। এবার আমাদের মোটামুটি যেগুলো যেগুলো সাপোর্ট দেওয়ার দরকার সেই সব সাপোর্ট কি আমাদের এখানে চলে আসছে। তবে একটা জিনিস একটু আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা এই যে অ্যাড থিম সাপোর্ট মেনু যে লিখছি সেটার মাধ্যমে আমাদের মেনুর সাপোর্ট আসছে, ঠিক আছে, কিন্তু এভাবে আসলে মেনুকে সাপোর্ট করায় না। এভাবে মেনু সাপোর্ট করানো কি ঠিক না। কেন ঠিক না? কারণ হচ্ছে এভাবে মেনুকে সাপোর্ট করায় না আসলে, বা এভাবে মেনু সাপোর্ট করানোটা উচিত না। কারণ তাহলে আমরা এভাবে যদি মেনুকে সাপোর্ট করাই, একটার বেশি দুইটা মেনু আমরা নিতে পারবো না, কিন্তু আমাদের তো অনেকগুলো মেনুর দরকার হতে পারে, তাই না? তো আমরা কখনোই কি এইভাবে মেনুকে সাপোর্ট করাবো না, এটা আমরা কেটেই দিচ্ছি। আমরা এভাবে কি করব না, কখনো মেনুকে সাপোর্ট করাবো না। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু কুকি হয়ে আছে, কুকি হয়ে থাকার কারণে আমরা যদি এই যে মেনুটাকে কেটেও দিই, সেটা কিন্তু দেখা যাবে ওই যে আমাদের ওখান থেকে ওই সাইড থেকে দেখাচ্ছে। বাট আমরা যদি এটাকে কপি করি, কপি করে যদি এই লিঙ্কটাকে কপি করি, কপি করে যদি আমরা এইখানে যাই, ইনকগনিটিভ মোডের কথা বলছিলাম, তাই না? তুমি কি বুঝতেছো? কি ভাইয়া বুঝতেছি। হ্যাঁ, ইনকগনিটিভ মোডে যদি আমরা এটাকে ওপেন করি তাহলে এখানে তো আর কুকি হবে না সে। এবার যদি আমরা একটু লগ ইন করে দেখি যে আসলে মেনু সাপোর্টটা এখন আর আছে কিনা।
আচ্ছা এখনো আছে, সেটা আমাদের একেবারে ভালো করে কুকি করে ধরে রাখছে, এটা আর ছাড়তেছে না আমাদেরকে, তো থাকুক সমস্যা নাই। কিন্তু আমরা, তুমি পাবা না এটা, আমি পাচ্ছি আমার ওই আরেকটা সাইডে মেনু থাকার কারণে। বাট আমরা কখনো মেনুকে এইভাবে সাপোর্ট করাবো না যেটা আমরা কেটে দিছি। আমরা অলওয়েজ মেনুকে যেভাবে সাপোর্ট করাবো, যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাট মেনু সাপোর্ট করানোর, যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাট সেটা লিখবো। আমরা লিখবো রেজিস্টার, রেজিস্টার আন্ডারস্কোর ন্যাব আন্ডারস্কোর মেনুস। কি লিখবো? রেজিস্টার আন্ডারস্কোর ন্যাব আন্ডারস্কোর মেনুস। এটা ভিতরে কি আছে সেটা আমরা ফেলে দিই, আমরা নিজেদের মতো করে লিখবো। আমরা লিখবো রেজিস্টার আন্ডারস্কোর ন্যাব আন্ডারস্কোর মেনুস। এই কথাটা লিখলো আমাদের কি হবে, মেনু সাপোর্ট চলে আসবে এখানে। এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুর সাপোর্ট পেয়ে যাব আমরা। এখন আমাদের ওয়েবসাইটে তো অনেকগুলা মেনু হইতে পারে, তাই না? অনেক মেনু হইতে পারে না? তো অনেকগুলা যেহেতু মেনু হইতে পারে, আমরা একটা কি নিব বলো, একটু আগে নিলাম না, অ্যারে নিব। অ্যারে, অ্যারে নিলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপেন ক্লোজ করতে হয়। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে লেটেস্ট পিএসপি তে আমরা অ্যারে লিখে এভাবে লেটেস্ট পিএসপি তে আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা একটু ব্যাকে যাই, না হলে এটা এভাবে থাকুক। লেটেস্ট যে পিএসপি যারা মানে হচ্ছে আমরা যারা লেটেস্ট পিএসপি ইউজ করি বা লেটেস্ট ভার্সনে, এই অ্যারে কথাটা লেখার দরকার নাই। জাস্ট এই যে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট সহ ফার্স্ট স্টার্ট ব্র্যাকেট এটা উঠাই দাও, তাহলে এখান থেকে কি এটাও তো উঠাই দিতে হবে, তাই না? জাস্ট এই জায়গায় তুমি একটা থার্ড ব্র্যাকেট স্টার্ট করো, আর এই যে থার্ড ব্র্যাকেট যেটা শেষ হয়েছে এটাকে কাট করে ধরে এনে এই জায়গায় দিয়ে দাও, তার মানে এটাও একটা অ্যারে। মানে এভাবে অ্যারে লেখা, অ্যারে ফার্স্ট ব্র্যাকেট লেখা আর এভাবে ডিরেক্ট থার্ড ব্র্যাকেট দেওয়া, দুটোটা কি, এটাও একটা অ্যারে, এটাও একটা অ্যারে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু, মানে যদি তুমি এমন কোনো ক্লায়েন্টে কাজ করো যেখানে পিএসপির যে ভার্সন, ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের ভার্সন, আরো পরে বুঝবা এই জিনিসগুলা, 4 পয়েন্টের উপরে নিচে আছে, ওখানে কিন্তু আবার এটা কাজ করবে না। তো তখন কিন্তু তোমাকে এটাই কাজ করতে হবে। এটা হচ্ছে লেটেস্ট পিএসপি তে কাজ করে। দেখো আমরা যদি এখন, যেহেতু আমরা লেটেস্ট ভার্সন ইউজ করতেছি, আমরা যদি এখন এই যে এভাবে দিয়ে দিই আরেকে, কোনো প্রবলেম নেই, আমাদের এখানে দেখবে এটা কাজ করতেছে। দেখো কোনো ইরর টিরর নাই। আমরা পোস্টার থেকে যদি অ্যাড নিতে যাই, তখনও দেখবো কি আমাদের সবকিছু কি ঠিকঠাক আছে, তাই না? তো আমরা অ্যারে চাইলে এভাবেও লিখতে পারি, ওইভাবেও লিখতে পারি, কোনো ব্যাপার না। আমরা একভাবে লিখলেই হয়েছে। আমরা ব্যাকে যাই, এভাবেও লেখে এভাবেও লেখে, তুমি দুইভাবে দেখবা, তো যেন কনফিউজ না হয়ে যাও এই জন্য আমি দুটোটাই দেখা দিলাম। তো আমরা এখানে কি নিব, একটা অ্যারে নিব। এভাবেও নিতে পারি, চাইলে কি আমরা এভাবে থার্ড ব্র্যাকেট দিয়েও নিতে পারি, তাই না? একই কথা, থার্ড ব্র্যাকেট দেওয়া আর এভাবে অ্যারে লেখা আমাদের কি একই কথা। তো আমরা এভাবেই লিখি, যেহেতু পুরান ভার্সনে যদি কেউ যদি থিমটা ইনস্টল করে সেটা যেন সাপোর্ট করে। আমি কিভাবে লিখলাম বুঝতে পারছো তুমি? আমি জাস্ট এই যে এভাবে এটার মধ্যে অ্যারে, যেহেতু অনেকগুলা মান হইতে পারে, মানে আমাদের অনেকগুলা মেনু হইতে পারে, তো সেই জন্য এভাবে নিয়ে নিচে নামাই দিলাম। এখন মেনুর তোমাকে কিছু জিনিস দিতে হবে। প্রথমে যেটা, প্রত্যেকটা অ্যারের কি থাকে, একটা কি থাকে, কি থাকে, একটা কি থাকে। তো এই যে এরকম আমরা একটা অ্যারের কি গুলা দেখছো, প্রত্যেকটা অ্যারের কি থাকে, 0 1 2, অ্যারে 0 থেকে শুরু হয় না সব সময়? মানে অ্যারে গুলা কোত্থেকে শুরু হয় সবসময়? 0 1 2 3 4 এভাবে শুরু হয় না অ্যারে গুলা? তো না বুঝলে পিএসপির অ্যারের ক্লাসটা একটু দেখে নিও। অ্যারে সবসময় ইন্ডেক্স নাম্বার কত থাকে, 0 থাকে, জিরো তাই না? থাকে। ওই জিরোটাকে বলা হচ্ছে একটা কি বলে, কি, ওইটাকে কি বলে, কি বলে। তো আমরা এখানে যেহেতু একটা অ্যারে নিয়েছি, তো আমাদেরকে একটা কি দিতে হবে, আর এই কিটা মানে হচ্ছে আমাদের এই যে মেনু, মেনুর আইডি বলি আমরা এটাকে। এখানে আমরা যে কোনো নাম লিখতে পারি, তবে সেটা ছোট হাতের হইতে হবে। সো আমরা বললাম মেইন মেনু, মেইন মেনু, মেইন মেইন মেনু, বা আমরা লিখলাম প্রাইমারি। প্রাইমারি মানে উপরের মেনুটা, একদম সবার উপরের। এরপরে আমাদেরকে একটা অ্যারে অপারেটর ইউজ করতে হবে। এটা হচ্ছে অ্যারের কি, আর এটা হচ্ছে কি, এই যে তোমার হচ্ছে চিহ্নটা, এটা বুঝাবে যে এটা হচ্ছে কি একটা অ্যারে অপারেটর। বুঝতেছো? না বুঝলে আমি যেভাবে যেভাবে লেখাইতেছি ওইভাবে ওইভাবে বুঝে নিও, দেখবে এগুলা বুঝে যাবা 2 3 বার প্র্যাকটিস করলে। এটা হচ্ছে অ্যারের কি, এবং এটা হচ্ছে কি একটা অ্যারে অপারেটর। তো এই অপারেটরটা নির্দেশ করতেছে যে আমি এখন একটা অ্যারের কি দিতে চাচ্ছি, ভ্যালু দিতে চাচ্ছি। প্রত্যেকটা কি এর কি থাকে, একটা ভ্যালু থাকে। তো এখানে তুমি বলতে পারো যে ভ্যালুর মধ্যে যে এটা হচ্ছে আমার প্রাইমারি মেনু বা মেইন মেনু।
প্রাইমারি মেনু, এটা তুমি লিখে দিলা। এটা যখন তুমি দিয়ে দিবা, তার মানে এটা হচ্ছে তোমার অ্যারের কি এবং এটা হচ্ছে কি ভ্যালু। তো এখন যদি তুমি কন্ট্রোল এস দিয়ে একটু সেভ দাও, এবার যদি একটু রিলোড দিয়ে দাও এখানে, এবং তুমি যদি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসো, দেখবা এই যে প্রাইমারি মেনু কথাটা কি আমরা যেখানে লিখছিলাম ওখানে কি দেখাচ্ছে না, এই যে এখানে লিখছিলাম কি প্রাইমারি মেনু, সো আমাদের কথাটা কি এখানে লেখাচ্ছে, দেখাচ্ছে, তাই না? এবং আমরা যদি এখানে লিখি যে মেইন মেনু, তাহলে দেখবে ওখানেও কি চেঞ্জ হয়ে যাবে, ওখানে দেখাবে মেইন মেনু। দেখো রিলোড দি, এই যে দেখো এখানে দেখাচ্ছে মেইন মেনু। আচ্ছা, আমরা যদি এখানে কমা দিয়ে, এর মানে তো অনেক কিছু নিতে পারি, সাপোজ আমরা নিলাম ফুটার। ফুটার আমি খুব ইজিতে বোঝানোর ট্রাই করতেছি তোমাকে। এখানে আমরা লিখলাম ফুটার মেনু, কমা। ওকে, এরে কিন্তু কমা কমা দিয়ে হয়। তো রিলোড দাও, দেখো এই যে আরেকটা চলে আসছে না, এই যে ফুটার মেনু, এই যে মেন মেনু, এই হচ্ছে ফুটার মেনু। আচ্ছা, এখন আচ্ছা আমরা ফুটার মেনুটা একটু কাটি, আমরা মেন মেনু নিয়ে একটু কথা বলি। এখন প্রাইমারি লিখলাম, মেনু দিলাম, সবই ঠিক আছে। এখানে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে একটু অ্যাডভান্স টপিক, এটা ইউজ করাটা ভালো। সেটাকে আমরা বলি হচ্ছে এসকেপ এসটিএমএল, ইএসসি আন্ডারস্কোর এসটিএমএল। দেখো এসকেপ এসটিএমএল যদি তুমি এভাবে লেখো, আচ্ছা আমি পুরাটাই তোমাকে লিখে দেখাই, ইএসসি আন্ডারস্কোর এসটিএমএল, এরপরে একটা কি দিতে হয় আমাদের, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, মানে এটা একটা ফাংশন। এসকেপ এসটিএমএলটা কি একটা ফাংশন, এই যে যেখানে দেখবে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ আছে সেটা কি একটা ফাংশন। ফাংশন। আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরো জিনিসটাকে আমরা ধরে কাট করে এটার ভিতরে ঢুকাই দিব, এসকেপ এসটিএমএল এর কি ভিতরে ঢুকাই দিব। এবং এখানে কমা দিয়ে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে থিম, এই থিমের একটা জিনিস আমাদের মিসিং হয়েছে, সেটার নাম হচ্ছে টেক্সট ডোমেইন। সেটার নাম কি টেক্সট ডোমেইন। তো আমরা এখানে লিখে দিব টেক্সট ডোমেইন। দেখো আমরা যদি 2020 থিমটাতে যাই, অর্থাৎ আমরা যদি এখানে ফাইল, ওপেন ফোল্ডার, তারপরে হচ্ছে তোমার এই যে আইটি, তারপরে হচ্ছে তোমার 164, ট্রিপল ডাব্লিউ, ওয়ার্ডপ্রেস, ডাব্লিউপি কন্টেন্ট, থিমস, এবং এর মধ্যে যদি এই যে 2020 থিমে যাই, দেখো 2020 থিমটা আমরা ওপেন করলাম এবং এখানে যদি দেখি স্টাইল ডট সিএসএস, এই যে দেখছো ওরা কিন্তু লিখছে, এই যে দেখো টেক্সট ডোমেন, নাম কি টেক্সট ডোমেন 2020। তো টেক্সট ডোমেনের নামটা সবসময় এভাবে ছোট হাতের হয়। তো আমরা আমাদের থিমও এখানে টেক্সট ডোমেনটা লিখে দিব, একদম উপর দিয়ে লিখবো। তো টেক্সট, টেক্সট ডোমেন। আমরা এখানে আওয়ার ট্রাভেলটাকে কি দিব টেক্সট ডোমেন, সাপোজ আমরা ট্রাভেল দিতে পারি। এটা হচ্ছে আমাদের কি টেক্সটের মানে টেক্সট ডোমেন, এটাকে আমরা টেক্সট ডোমেন দিয়ে প্রিফিক্স করব, এগুলো এখন বুঝবা না, জাস্ট আমাদের একটা টেক্সট ডোমেন নিলাম, একদম সিম্পলি বোঝা ট্রাই করো। আমরা একটা কি নিলাম টেক্সট ডোমেন নিলাম, যেটার নাম হচ্ছে কি আমাদের থিমের নামে নিলাম। তো আমরা এখানে কি করব, আমাদের টেক্সট ডোমেনটা কি বলো, ট্রাভেল, এটাকে পাস করে দিলাম। এখন এই জিনিসটা কেন করলাম আমরা এবং এটা করলে সুবিধা কি আমরা সেটা একটু বলি। এটা করলে যে সুবিধাটা সেটা আসলে তুমি হয়তো এখন বুঝবা না। এসকেপ এসটিএমএল মানে হচ্ছে এই যখন একটা ওয়েবসাইট যখন সার্ভারে যখন ব্রাউজ হয় তখন সে অনেক কিছু রিড করা শুরু করে, সে দেখা গেছে মেইন মেনু কথাটাকেও পড়া শুরু করবে। তো আমরা তো আর চাই না যে আমাদের ওয়েবসাইটে মেইন মেনু কথাটা সে পড়ুক, তাই না? আমরা চাই আমাদের ওয়েবসাইটের এই ইন্ডেক্স ডট পিএসপি ফাইলে যা আছে সেগুলা পড়বে সে, এখানে ফাংশন ডট পিএসপি কি আছে সেটা তো পড়ার দরকার নাই। তো অতিরিক্ত কোনো কিছু যেন সার্ভার পড়তে না পারে, সেই জন্য আমরা আসলে মূলত এখানে কি করি এসকেপ এসটিএমএল ইউজ করে থাকি। তো আমরা সবসময় এভাবে ইউজ করব এবং এটা হচ্ছে একেবারে সবচেয়ে হাই লেভেলের একটা পদ্ধতি। যখন আরেকজন থিম ডেভেলপার এসে দেখবে যে তুমি এভাবে একটা থিম ডেভেলপমেন্ট করছো, তখন সে বুঝবে যে না ওই লোকটা অনেক এক্সপার্ট। কিন্তু এটা না দিলে কোনো প্রবলেম নাই, এটা না দিলে কোনো প্রবলেম নাই, তুমি যদি এতটুকু অংশ বাদ দিয়ে দাও আর এতটুকু অংশ বাদ দিয়ে দাও কোনো প্রবলেম নাই, এতটুকু দিলেই হবে, কাজও করবে, সবই ঠিকঠাক। কিন্তু এটা হচ্ছে একটু স্পেশাল কোয়ালিটি টাইপের জিনিসপত্র, যেমন থিম ফরেস্টে তোমাকে কিন্তু এটা দিতেই হবে। আচ্ছা,
এরপর আমরা আরেকটা লিখি, কন্ট্রোল শিফট ডি দিলে দেখবো এটা ডুপ্লিকেট হয়। তো আমরা এখানে লিখতে পারি সেকেন্ডারি, ডিএ হবে সেকেন্ডারি। তো আমরা এটার নাম দিতে পারি ফুটার মেনু। তো আমাদের এই প্রিফিক্সটা, অর্থাৎ এটাকে আমরা টেক্সট ডোমেন বলি, এটা থাকুক। তাহলে আমরা দেখবো আমাদের এখানে দুইটা মেনু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, ওকে। আচ্ছা, চলো আমরা যে মেনুগুলো অ্যাড করছি, এখন আমরা দেখি যে আসলে কোডের ভিতরে যাওয়া ছাড়া আমাদের ক্লায়েন্টে আসলে মেনু কি করে, নিতে পারে কিনা। কোডের ভিতরে যাওয়া ছাড়া আমাদের ক্লায়েন্ট কি করতে পারে, মেনু নিতে পারে কিনা আমরা একটু দেখি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে একটা মেনু বানাই। তো মেনু বানানোর জন্য কি করতে হয়, অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনুসে আসতে হয়, তাই না? এসে মেনুর একটা নাম দিতে হয়, সাপোজ মেইন মেনু, যে কোনো একটা নাম দিতে হয় মেনুকে, নিয়ে ক্রিয়েট মেনু আমরা একটা নাম দিলাম। দেওয়ার পরে আমরা যদি মেনু বানাইতে চাই, তাহলে আমাদের এখানে আগে কি করতে হবে, কয়টা পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? ওইদিন বলছিলাম না? তো আমরা লিখলাম যে হোম, হোম নামে কি একটা পেজ ক্রিয়েট করলাম, পাবলিশড। এরপর আমরা আরেকটা পেজ ক্রিয়েট করলাম, অ্যাবাউট, পাবলিশড। এরপর আমরা আরেকটা পেজ ক্রিয়েট করলাম, কন্টাক্ট। এরপর আমরা আরেকটা পেজ ক্রিয়েট করলাম, আদার্স, পাবলিশড। ওকে, আমরা অনেকগুলা পেজ ক্রিয়েট করছি। এই যে অল পেজের মধ্যে গেলে দেখবো এই যে এই পেজগুলা কি দেখা যাচ্ছে। এখন এই পেজগুলা কি আমাদের এখানে দেখা যাবে, এই যে এখানে দেখা যাচ্ছে, থিমে যাবে না। আমরা এগুলাকে কি করতে যাচ্ছি, মেনু হিসেবে দেখাবো। তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে চলে আসবো কোথায়, মেনু। আসার পরে দেখো আমাদের এখানে সবগুলা পেজ এই যে দেখাচ্ছে, এখন এই পাশে পেজের মধ্যে সবগুলা পেজ দেখাচ্ছে। এবং আমরা কিন্তু মেন মেনু নামে একটা মেনু ক্রিয়েট করে নিচ্ছি। এখন আমরা যদি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করি এভাবে, অথবা সিলেক্ট অলে দিলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে, অ্যাড টু মেনু, দেখো এগুলো সব চলে আসছে। আমরা ধরে এই যে এখান থেকে ধরে ড্রাগ করে, এগুলা তো পারো না, হ্যাঁ ভাইয়া পারি। এই যে হোম, অ্যাবাউট, এই যে ধরে ড্রাগ করে এখানে রাখলাম। রাখার পরে আমরা জাস্ট বলে দিব যে কোথায় যাবে এটা। তাহলে মেন মেনু মানে কোথায়, উপরে যাবে একদম। মেন মেনু মানে উপরের মেনু। উপরে। সেভ মেনু দিই। ওকে, এবার যদি আমরা একটু রিলোড দিই, দেখবো এগুলো এখানে কি দেখাচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডে কাজ করছি, অর্থাৎ ফাংশন ডট পিএসপি টা হচ্ছে কি আমাদের ব্যাকএন্ড, একটা ওয়েবসাইটের কি ব্যাকএন্ড। আমরা যদি ব্যাকএন্ডের কোনো কিছুকে ফ্রন্ট এন্ডে দেখাইতে চাই, সেটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি। এখন ইন্ডেক্স ডট পিএসপি তে আমরা মেনুটাকে দেখাইতে চাচ্ছি। দেখানোর জন্য আমরা এখানে কি দেখবো, আমরা এখানে লিখবো wp আন্ডারস্কোর nav আন্ডারস্কোর মেনু, এবং এটার মধ্যে একটা অ্যারে নিব। যদি এগুলো অনেক পরে আরো ব্যাপার স্যাপার, আপাতত তুমি না বুঝলেও জাস্ট একটু বুঝার ট্রাই করো। তো আমরা যে মেনুটা বানাইছি, ওই মেনুটার এখানে আমরা কি সেট করব, কি এর মধ্যে কি থাকবে, আমাদের এই যে এইটা থাকবে। এটাই তো আমরা মেইন মেনুর জন্য বানাইছিলাম না, এটা হচ্ছে আমাদের কি, এবং অথবা আমরা আইডি বলতে পারি। ওকে, এরপর আমরা যেহেতু একটা অ্যারে, অ্যারে অপারেটর, এবং এটার ভ্যালু দিয়ে দিব কি আমরা, এই যে মেইন মেনু যে কথাটা লিখছি, বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাইয়া। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দাও। এবার তুমি কন্ট্রোল এস দিয়ে সেভ দাও। এবার যদি তুমি এখানে এসে রিলোড দাও, দেখো এই যে তোমার মেনুগুলা শো করতেছে, দেখছো জি। মেনুগুলা কি শো করতেছে। এখন আমাদের ক্লায়েন্ট চাইলে যে, এখন আমাদের এগুলার পাশাপাশি কেন শো করতেছে না বলো তো, সিএসএস নাই আমাদের এখানে, কোনো কি সিএসএস এর কোনো স্টাইল নেই, আমরা তো স্কেচ থেকে ডিজাইন করতেছি, তাই না? তো যখন সিএসএস থাকবে তখন এগুলা একদম এভাবে মানে একটার পর একটা শো করবে। এখন আপাতত জাস্ট আমরা এই যে মেনুটা নিয়ে আসলাম, সেটা দেখো। এখন ধরো আমাদের ক্লায়েন্ট চাচ্ছে যে না, এখানে সে আরেকটা মেনু অ্যাড করবে, তাহলে তাকে অ্যাড নিও। এখান থেকে সাপোজ সে দিয়ে দিল হচ্ছে ভিডিও, একটা পেজ ক্রিয়েট করলো, পাবলিশড। এখন সে অ্যাপিয়ারেন্সে যাবে, মেনুসে যাবে, এবং এই যে এখানে যে ভিডিও আছে এটাকে টিক মার দিয়ে অ্যাড টু মেনু। তো জাস্ট নিচে এসে সেভ মেনু, রিলোড। এবং এটা কেন উপরে দেখাচ্ছে, যে আমরা কিন্তু এখানে শুধুমাত্র মেইন মেনু সিলেক্ট করে রাখছি উপরেরটা, তাই না? এই জন্য উপরেই দেখাচ্ছে। আমরা যদি ফুটার মেনু সিলেক্ট করতাম, তাহলে আবার আমাদেরকে ফুটারও এই কোডটা লিখতে হইতো। তো যেহেতু আমরা স্কেচ থেকে ডিজাইন করতেছি, আপাতত আমাদের ওইটা আমরা ইগনোর করলাম। যখন আমরা এচটিএমএল টেমপ্লেট নিয়ে ডিজাইন করবো তখন এগুলো বুঝে যাবে। এখন হচ্ছে জাস্ট লজিক গুলো বোঝার ট্রাই করা। এই যে দেখো ভিডিও মেনুটা কি আমাদের চলে আসছে। এখন বলো,
আমরা যদি এইভাবে করে একটা জিনিস ক্লায়েন্টকে বানাই দিই, তাহলে কি তার মেনু সেট করার জন্য কোডে যাওয়া লাগবে, নাকি এখান থেকে সাপোজ তার এই মেনুটা দরকার নাই, কন্টাক্ট দরকার নাই, জাস্ট এখানে ক্লিক করে রিমুভ সেভ মেনু, এই যে এটা চলে গেছে। এখন তো তার আর কোডে যাওয়া লাগতেছে না, তাই না? এই যে জিনিসটা, তার যে কোডে যাওয়া লাগতেছে না, এটাকেই কি বলে? ডাইনামিক বলে, ডাইনামিক বলে এটাকে। আমি ক্লাস শেষ করে দিচ্ছি, তোমার হচ্ছে একলা একলা তো বোরিং হয়ে যাইতেছ, অনেক কিছু হয়তো বা মাথার উপর দিয়ে যাইতেছে। না ভাইয়া বুঝতে। আচ্ছা, এখন আমরা এই যে জিনিসপত্রগুলা লিখে, যদিও আমি আর অনেক কিছু দেখাইতাম, প্ল্যান ছিল তো। এখন এই যে ইয়েগুলো আমরা লিখলাম, আসলে এই যে কাজগুলো আমরা করলাম, এতগুলো কাজ আমরা করলাম, এই সমস্ত কাজগুলা এগুলা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আমাদের ওয়েবসাইটের মধ্যে পড়ে আছে না? মানে আমাদের, মানে এগুলা কোনো সাজানো গোছানো কোনো কিছু নাই। সোজা কথা হচ্ছে, এই যে কমান্ড গুলা আমরা দিচ্ছি, এই কমান্ড গুলা আমাদের থিমটা, আমাদের যে থিমটা আছে অ্যাপিয়ারেন্স থেকে যদি আমরা থিমে যাই, আমাদের থিমটা অ্যাক্টিভ করার আগেই এগুলা চালু হয়ে যাবে। তো আমরা তো কখনো চাই না, আমরা চাই কি আমাদের থিমটা যখন কেউ কি করবে, অ্যাক্টিভ করবে, তখন এই সাপোর্ট গুলা কি হবে, এনেবল হবে, তাই না? এটা তো আমরা সবাই চাই। আমরা তো কখনো এরকম চাই না যে আমাদের থিমটা অ্যাক্টিভ করার আগে এগুলা চালু হয়ে যাবে, তাহলে তো একটা প্রবলেম, তাই না? এটা প্রবলেম না এটা? আমাদের থিমটা কেউ অ্যাক্টিভ করার আগে যদি এই জিনিসপত্রগুলো চালু হয়ে যায়, তখন কিন্তু আমরা একটা ইরর চলে আসবে। এবং যদিও এটা বুঝতেছো না, আস্তে আস্তে বুঝবা। মানে হচ্ছে আমরা, মানে আমাদের গাড়ি স্টার্ট দেওয়ার আগে গাড়ি চলা শুরু করছে, এটা একটা প্রবলেম না? জি। তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা যেটা করবো, এই পুরো সবগুলো জিনিসকে একটা ফাংশনের ভিতরে ঢুকে ফেলবো। পুরো জিনিসটাকে কি করবো, একটা ফাংশনের মধ্যে রেখে দিব আমরা। তো আমরা তাহলে একটা ফাংশন লিখি, ফাংশন তো আমরা লিখতে পারি, তাই না? আমরা লিখি ফাংশন, তারপর একটা ফাংশনে কি দিতে হবে, নাম দিতে হয়। ফাংশনে কি দিতে হয়, একটা নাম দিতে হয়। অলওয়েজ মনে রাখবা, আমরা যাই লিখবো এ ট্রাভেল টেক্সট ডোমেন, তারপরে আমরা ফাংশনের বাকি নামটা দিব। আমরা লিখলাম ট্রাভেল সেটআপ, তার মানে এটা থিমটা অ্যাক্টিভ হওয়ার পর কি হবে, সেটআপ হবে। এটা হচ্ছে আমাদের টেক্সট ডোমেনটা, আমরা আগে এটাকে বলে প্রিফিক্স করে নিলাম, প্রিফিক্সটা আগে দিয়ে নিলাম আমরা। তাহলে কি হবে, সাপোজ আমরা এমন একটা ফাংশন এখানে লিখে ফেললাম, সাপোজ মনে করো ওপি সেটআপ, ওপি মানে ওয়ার্ডপ্রেস সেটআপ। এখন এই ফাংশনটা যদি ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে থাকে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের কাছে যদি এই ফাংশনটা থাকে, তখন কিন্তু আমাদের এটা কি হবে, কনফ্লিক্ট করা শুরু করবে এবং সেটা কি করবে না, কাজ করবে না, তাই না? তো এইটা থেকে বাঁচার জন্য আমাদের ফাংশনের নাম সবসময় কি হইতে হবে, ইউনিক হইতে হবে। তো এইটা থেকে বাঁচার জন্য আমরা এইভাবে দিয়ে দিব, আমাদের টেবিল প্রিফিক্সটা আগে দিব, তারপরে আন্ডারস্কোর দিয়ে আমরা যা মনে চায় লিখতে পারি। তাহলে তো আর এটা আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে কি করবে না, কনফ্লিক্ট করবে না। এটার থেকে বাঁচার জন্য আমাদেরকে এটা করতে হবে। সো ফাংশন লিখতে হয় কিভাবে, ফাংশন লিখতে হয়, তারপরে ফাংশনের নাম, এরপরে কি দিতে হয়, একটা ফার্স্ট ব্র্যাকেট, এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট, তাই না? তো এটা হচ্ছে আমাদের ফাংশনের সেই জায়গাটা, মেইন জায়গাটা এটা হচ্ছে। তো আমরা আমাদের পুরো কোডটাকে, এখানে যা কিছু আছে সব কিছুকে ধরে কাট করে কোথায় দিয়ে দিব, একদম ফাংশনের ভিতরে দিয়ে দিব। কন্ট্রোল শিফট আর দিয়ে আমি একটু রিইনডেন্ট করে নিলাম। তো এটা আমাদের ফাংশনের ভিতরে চলে গেছে। এখন যেহেতু এটা আমাদের ফাংশনের ভিতরে চলে গেছে, এখন কিন্তু এটা আর কাজ করবে না। এই যে অ্যাপিয়ারেন্স এর মধ্যে কিছু নাই, সব হারাই গেছে, তাই না? কিছু নাই। পোস্টে যদি যাই, অ্যাড নিউ পোস্ট টোস্ট কোনো কিছু আর দেখায় না। কেন দেখাচ্ছে না? কারণ আমরা জানি ফাংশনকে যতক্ষণ পর্যন্ত আমরা রান না করি, ততক্ষণ পর্যন্ত কি কোনো কিছু দেখায়, দেখায় না কিন্তু। তুমি ফাংশনে ক্লাস করছিলা না জি পিএইচপি তে? ভাইয়া করছি। হ্যাঁ তাহলে তো বুঝার কথা। জাভা স্ক্রিপ্টে করছিলা না? হ্যাঁ। তাহলে তো বুঝার কথা। আচ্ছা, এখন আমরা এটাকে একটা ফাংশনে ঢুকাই দিলাম। এখন এই ফাংশনটাকে আমরা কি করব, রান করব। এই যে রান করাটা, এটাকে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভাষায় অ্যাড অ্যাকশন। একটা ওয়ার্ডপ্রেসের ফাংশনকে রান করতে হয় অ্যাড অ্যাকশনের মধ্যে। খুবই সিম্পল জিনিস, জাস্ট তুমি লিখবে অ্যাড আন্ডারস্কোর অ্যাকশন, অ্যাড অ্যাকশন ফার্স্ট ব্র্যাকেট। এই অ্যাড অ্যাকশনের মধ্যে তোমাকে দুইটা প্যারামিটার পাস করতে হবে, সো কমা। প্যারামিটার গুলো কিভাবে পাস করে, এই যে মানে হচ্ছে তোমার কি কোটেশন দিয়ে দিয়ে পাস করে না জাভাস্ক্রিপ্টে, দেখছো না? পিএইচপি তে জাভাস্ক্রিপ্টে কোটেশন দিয়ে দিয়ে পাস করতে হয়। সো অবশ্যই কমা দিতে হয় প্রত্যেকটা প্যারামিটার পাস করার আগে।
তো আমরা এখানে প্রথম প্যারামিটারটা যেটা পাস করব সেটা হচ্ছে থিম সেটআপের জন্য, মানে ট্রাভেল সেটআপের জন্য যে প্যারামিটারটা পাস করতে হয় সেটার নাম হচ্ছে আফটার সেটআপ থিম, মানে যখন থিমটা সেটআপ হবে। আফটার সেটআপ থিম, আফটার সেটআপ থিম মানে থিমটা যখন সেটআপ হবে। আর দ্বিতীয় প্যারামিটার হচ্ছে আমাদের ফাংশনের নামটা দিতে হয়। তো ফাংশনের নাম কি? ট্রাভেল সেটআপ। একটু কষ্ট করে বোঝা ট্রাই করো, এগুলো প্রথম প্রথম আমারও অনেক কঠিন লাগতো। তো এই দুইটা জিনিস আমাদের দিতে হবে। প্রথমটাতে লিখতে হবে আফটার সেটআপ থিম, পরেরটাতে কি লিখতে হবে? আমাদের ফাংশনের নাম। নামটা। তো এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং রিলোড দিই, এবার দেখবো আবার সবকিছু ঠিকঠাক মতো, এই যে উইজেট মেনু, তারপরে এই যে পোস্টের মধ্যে যাও অ্যাড নিও, সবকিছু কি চলে আসছে ঠিকঠাক মতো, তাই না? তো এবার আমাদের এটা কি হয়েছে, অনেক সিকিউর হয়ে গেছে। এখন আমাদের কোডটা কি হয়ে গেছে, অনেক সিকিউরড হয়ে গেছে। এখন তুমি যদি এটাকে আরো সিকিউর করতে চাও, তোমার ইচ্ছা, মানে এটাকে আরো সিকিউর করে দিবা একেবারে, মানে তোমার একেবারে হাই কোয়ালিটি সিকিউর করে দিবা, তাহলে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কন্ডিশন দিতে হবে একটা। এই যে উপরে গিয়ে একটা কন্ডিশন লেখো, ইফ, তারপরে কি করতে হয়? ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, গুড, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। এই ইফ এর মধ্যে একটা কন্ডিশন লেখো তুমি। আমি এই জিনিসগুলো কাউকে দেখাইনি, এই প্রথম তোমাকে দেখাইতেছি। এটা এই ইফ এর বিষয়টা কাউকে দেখাইনি এখনো পর্যন্ত। ইফ, এটার মধ্যে তোমাকে একটা কন্ডিশন দিতে হবে। সেই কন্ডিশনটা কি? তোমার হচ্ছে নট ইকুয়াল ফাংশন এক্সিস্ট, মানে যতক্ষণ পর্যন্ত আমার এই ফাংশনটা এক্সিস্ট হবে না, এই ফাংশনটা যতক্ষণ পর্যন্ত এক্সিস্ট হবে না। সো এখানে ফাংশন এক্সিস্ট একটা, এই যে ফাংশন এক্সিস্ট এরকম একটা তোমার হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ফাংশনে আছে। সো ফাংশন এক্সিস্ট এর মধ্যে তোমাকে লিখে দিতে হবে কোন ফাংশনটা, এই যে এই ফাংশনটা, অর্থাৎ এই ফাংশনটা যতক্ষণ পর্যন্ত এক্সিস্ট হবে না আমার এখানে, তাহলে এটা স্ট্রিং এর মধ্যে ভাইয়া পাস করতে হবে, ততক্ষণ পর্যন্ত আমার কি হবে না, এই যে জিনিসপত্র আছে এগুলা কি হবে না, চালু হবে না ততক্ষণ ভাইয়া পর্যন্ত। নট ইকুয়াল এর মধ্যে তো ইকুয়াল টু হবে না। না, এটা হচ্ছে নট অপারেটর, মানে যতক্ষণ পর্যন্ত হবে না। যদি আমরা এভাবে লিখি তাহলে হয়ে যাবে যদি হবে, আর যদি নট ইকুয়াল দিই তার নট ইকুয়াল দিব না, সরি, শুধু নট দিব, নট অপারেটর, তার মানে হবে না, ফাংশনটা এক্সিস্ট হবে না ততক্ষণ পর্যন্ত কি আমার এই ফাংশনটা কাজে করবে না টোটালি। তো আমরা এই পুরাটাকে কপি করে নিব, জাস্ট এটা ছাড়া, অ্যাড অ্যাকশন ছাড়া কপি করে নিয়ে আমরা এইটার মধ্যে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম আমরা। এখন এটা আরো সিকিউর হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এটা এক্সিস্ট হবে না ততক্ষণ পর্যন্ত এটা কাজে করবে না। তো এটা যখন কেউ থিম অ্যাক্টিভ করবে না ততক্ষণ পর্যন্ত এটা কাজে করবে না। এখন সবকিছু ঠিকঠাক, এটা কাজ করবে যেহেতু আমাদের থিম অ্যাক্টিভ আছে। যখন সার্ভারে কথা বলতেছি, সার্ভারে যখন যাবে, এবং আমাদের এটা অনেক সিকিউর, এখন আমাদের এটা হিউজ পরিমাণ একটা সিকিউর ফাংশন হয়ে গেছে। এখন এখানে আরেকটু ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে এইভাবে যদি তুমি ইফ লেখো, তাহলে দেখো আমরা ইফ এর এখানে কি লিখছি, সেকেন্ড ব্র্যাকেট দিছি, আর এখানে কি দিছি, শেষ করছি সেকেন্ড ব্র্যাকেটটা, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, যেখানে শেষ করছি সেখানে আমরা বলতে পারি সেকেন্ড ব্র্যাকেট বাদ দিয়ে ইনডিফ, মানে সেকেন্ড ব্র্যাকেট শেষ আর কি, ইনডিফ মানে কি সেকেন্ড ব্র্যাকেট শেষ। আর ফার্স্ট ব্র্যাকেটের জায়গায়, সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় এখানে একটা কোলন দিতে পারি, এটা আরো স্ট্যান্ডার্ড। একই জিনিস, এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করা আর এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করা একই কথা, অথবা এখানে ইনডিফ লেখা যেখানে শেষ হয়েছে এবং এখানে একটা কোলন দেওয়া, একই কথা, দুটোটা একই জিনিস। কিন্তু পরে যেটা লিখলাম, এটা যেটা লিখলাম সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তুমি বেশিরভাগ থিমে এরকমই দেখবা, অনেক পুরানো থিম হইলে তখন দেখবা যে ওই রকম দেখা যাচ্ছে। তাহলে আমাদের সবকিছু হয়ে গেল, তাই না? এই যে কত সুন্দর আমাদের এখন মেনু টেনু সবকিছু কাজ করে, সব ওকে, এবং আমাদের এটা অনেক সিকিউরড হয়ে গেছে আমাদের এই ফাংশনটা। তাহলে এতটুকু অংশ কি বুঝতে পারছো তুমি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই রাখি, এর বেশি বুঝাইলে আসলে বুঝতে পারবা না, আস্তে আস্তে হ্যাং হয়ে যাইতেছে মাথা, তাই না? জি আচ্ছা, তুমি হচ্ছে এতটুকু প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, ভিডিওটা বারবার দেখো। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কিন্তু প্র্যাকটিস করার বিষয়। এটা তুমি এমন, এটা এমন কোনো ক্লাস না যে তুমি একবার দেখলে পারবা। এটা হচ্ছে এমন একটা ক্লাস, মিনিমাম 20 বার দেখতে হবে তোমাকে। তুমি 10 বার করার পরও মনে হবে পারবা, কিন্তু করতে গেলে দেখবে যে আর পারতেছো না, একটা না একটা ভুল করে বসে আছো। তো যত বেশি প্র্যাকটিস করতে পারবা তত বেশি তুমি হচ্ছে এগুলা ভালো পারবা।
এগুলো আমার কিন্তু এরকম হয়নি। আমি এরকম এই জিনিসগুলো ২-৩০০ বার প্র্যাকটিস করা পাবলিক। আরো বেশি ২-৩ হাজার বার হয়ে যাবে। মানে যখন কাজ শিখি তখন ২-৩০০ বার প্র্যাকটিস করছি। কিন্তু এরপরও তো আমার ২-৩ হাজার বার। এইজন্য আমি এগুলো চটচট করে লিখে ফেলতে পারতেছি। কিন্তু আমিও তোমার মতো ছিলাম। যখন আমাকে ১ম দিন এগুলা বুঝানো হইতেছে, আমার মাথার উপর দিয়ে যাইতেছে। তোমার এখন কি মাথার উপর দিয়ে যাইতেছে না? যে এগুলো কিছুই কি জি কিছু ভাইয়া। বুঝতেছ না। তো এটা সবাই স্বাভাবিক ব্যাপার। এটা হবে। কারণ আমরা কেউ বাই-ব্রন শিখে আসি না। কেউ জন্মসূত্রে শিখে আসি না। সবাই পৃথিবীতে এসেই শিখি। তো ঠিক আছে, তুমি এই জিনিসগুলো প্র্যাকটিস করো সুন্দর করে, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, করে আমাকে অ্যাসাইনমেন্ট আকারে দেখাবা যে এই জিনিসগুলো তুমি করছো। আর যদি কোথাও প্রবলেম হয় সেটা আমাকে বলবা, আমি সেটা সমাধান করে দিব। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, তাই না? অ্যাসাইনমেন্টটা কিভাবে করবো? ওই যে স্ক্রিনশট দিয়ে কোডগুলো দিব নাকি হ্যাঁ, তুমি আমাকে লিখবো? স্ক্রিনশট দিয়ে কোড দেখাইও, সমস্যা নাই, কতটুকু করছো। হ্যাঁ, এটা আমাকে দেখাইও সবকিছু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আমি তোমাকে ক্লাসটা দিয়ে দিতেছি। ক্লাসটা যেহেতু বাকিরা করে নাই, এই জন্য আমি হচ্ছে এই ক্লাসটাকে হচ্ছে লক করে রাখবো। তো তুমি হচ্ছে ক্লাস নেওয়ার পর আমাকে একবার জাস্ট অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবা। ওটা তো পাঠাতে পারো, তাই না? জি ভাই। হ্যাঁ, তুমি আমাকে রিকোয়েস্টের জায়গায় ওখানে ক্লাসে গেলে দেখবে অ্যাক্সেস দেওয়ার জন্য রিকোয়েস্ট আসতেছে। তো তুমি আমাকে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাইলে আমি অ্যাকসেপ্ট করে নিলে তুমি ডাউনলোড লিংক পাই যাবা, তখন তুমি এটা পারবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, ভালো থাকো। আর কোনো কিছু বুঝতে তোমার প্রবলেম হয়েছে আমাকে বলো, যে কোন জিনিসটা হয়তো বুঝো নেই বা বুঝতে প্রবলেম না হয়েছে, ভাইয়া এটা বলো। বুঝছি। আচ্ছা, যেটা কাজ করার সময় তুমি বুঝবা না সেটা নোট করে রাখবা, কিন্তু হতাশ হওয়া যাবে না। এগুলা মানুষই করে, ঠিক আছে? এগুলা কোনো কঠিন কাজ না। এগুলা আজকে কঠিন লাগতেছে তো দেখবা যে একটা থিম বানানোর পরে দেখবা যেগুলো কিচ্ছু না, এগুলো আসলে কঠিন কোনো কাজ না। তো ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আদা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আদাব। আমি ক্লাস দিয়ে দিচ্ছি এখন। আচ্ছা।